শুরুতেই আমরা আলোচনা চলে যাচ্ছি। লোগো ডিজাইন করার জন্য আমাদেরকে প্রথমে যে বিষয়টা মনে রাখতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু টেক্সট দিয়ে কিছু ছবি আমি এখানে সেভ করে রাখছি। আসলে আলোচনা করলে আলোচনা মনে থাকে না, এবং ক্লাস রেকর্ড দিলেও সেই অনুযায়ী ওই সেকেন্ডে কি সমস্যা, ওই সেকেন্ডে কি আলোচনা, ওইটা আসলে ফাইন্ড আউট করাও কিন্তু কষ্ট হয়। আপনারা হয়তো দেখছেন যে প্র্যাকটিস করার সময় যদি কোনো একটা বিষয়ে খটকা লাগে এবং ওই স্পেসিফিক টাইমিংটা মিলানো কিন্তু যথেষ্ট সময় লাগে, ব্যাক পাইতে হয় আমাদের। তো এই জন্য আমি কী করছি, আলোচনা তো হালকা হবে এবং নোট আকারে দিয়ে দিছি। যদি আপনি একটা ব্র্যান্ড নিউ লোগো বানান, তখন কী কী বিষয় নিয়ে কথা বলতে হইতে পারে বা কী কী বিষয় নিয়ে আমরা মানে চিন্তা করব যে কিভাবে আমরা কাজটা শুরু করতে পারি, তো এই বিষয়গুলো মূলত নোট আকারে দিছি। বুঝতে পারছেন? তো এখানে প্রশ্নটা রাখা হয়েছে যে ভালো লোগোর কী কী বৈশিষ্ট্য আমরা কাজ শুরু করার আগে মাথায় রাখবো। বুঝতে পারছেন? এটা কিন্তু অনলি আমাদের জন্য, আমরা যারা ডিজাইনার, আমরা যারা কাজটা করব, আমাদের জন্য এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এই ফাঁকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যারা গ্রাফিক ডিজাইন সেক্টরে চিন্তা করতেছেন, ফিউচারে ফ্রিল্যান্সিং অথবা এজেন্সি বেস অথবা কোনো কোম্পানিতে রিমোট অথবা অফলাইন জব, কোনো না কোনো সেক্টর যদি গ্রাফিক ডিজাইন আপনারা কাজ করার চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু সকল বিষয় আশা করতেছে আপনাদের এই কোর্স আপনারা শিখবেন। কিন্তু কোনো একটা বিষয়ে যে ওই যে বলে না এক্সপার্ট বা ওই বিষয়ে খুবই দক্ষ, বাংলায় বলে, তো ওই বিষয়ে দক্ষ কিন্তু কখনো কোনো দিন কোর্স করে সম্ভব হওয়া যায় না। কোর্স করে আপনি কাজটা শিখবেন, কিভাবে করতে হয়, কিভাবে শুরু করতে হয়, কিভাবে কাজটার মধ্যে আমরা অ্যাক্টিভ থাকবো, এগুলো আমরা শিখবো। কিন্তু আপনি যখন এক্সপার্ট হওয়ার প্ল্যান করবেন, এক্সপার্ট কখন হবে? ধরেন ঢাকা মেডিকেল কলেজ থেকে একজন পড়ে পাশ করে বের হয়েছে ডক্টর, উনি কি এক্সপার্ট ডক্টর? মানে ওনাকে অভিজ্ঞ ডক্টর বলা যায় না। বের হয়েছে, দীর্ঘদিন উনি প্র্যাকটিস করবে, মাঝে মধ্যে উনি একটা মানে কি বলে পরীক্ষা দিয়ে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করবে একটার পর একটা এরকমভাবে, এবং অনেকটা সময় পরে তাকে কি বলা হয়? অভিজ্ঞ। এবং অভিজ্ঞ তখনই বলা হয় একটা নির্দিষ্ট টপিকে উনি প্র্যাকটিসটা করে। কেউ মেডিসিন, কেউ অর্থোপেডিক্স, এরকম ডিপার্টমেন্ট কিন্তু ভাগ ভাগ। একজনে কিন্তু সব ট্রিটমেন্ট করতে পারে না, করেন না। ঠিক আছে? তো আপনি যখন গ্রাফিক ডিজাইন কোর্স শেষ করবেন, আপনি সকল বিষয় সম্পর্কে জানবেন, কিন্তু কোর্স শেষে আপনাকে একটা ফাইনাল বিষয়ে চলে যেতে হবে যে না, আমি এই টপিকটাতেই কাজ করতে চাই, এটা আমার ভালো লাগে। এখানে একটা কথা বলে রাখি, আমি আপনাদের কোনো বিষয়ে চাপাই দিব না যে আপনি আপনার এটাই করেন, আপনার এটাই মনে করতে হবে, এটাই আপনার করা উচিত না। একটা কাজ মনে রাখবেন, যে কাজটা করে আমাদের অনেক বেশি কমফোর্ট ফিল হয়, ওই কাজটাই করা উচিত। বিশেষ করে ক্রিয়েটিভ সেক্টরে কমফোর্ট ফিল যদি আপনি না করেন, ক্রিয়েটিভ সেক্টরে আপনি করতে পারবেন না। আপনি যদি মনে করেন এটা একটা পেইন, এটা আমার কাছে বোরিং লাগে, এটা আমার মাথায় ঢুকে না, তাহলে আপনি করতে পারবেন না। ওই টপিকটা আপনাকে স্কিপ করতে হবে। যদিও মার্কেটে হয়তো ওই টপিকের ডিমান্ড অনেক বেশি, আমাদের একটা ব্যাড হ্যাবিট হচ্ছে, আমাদের যদি আমরা দেখি যে এই কাজটা ডিমান্ড বেশি কিন্তু আমার সাথে যায় না, আমার এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আমি এটা করার চেষ্টা করি। কিন্তু কথা হচ্ছে যে আরেকটা কাজ আছে যেটা ডিমান্ড আছে, একদম ডিমান্ড ছাড়া কত কাজ আছে? সব কাজেরই তো ডিমান্ড আছে। তো ডিমান্ড আছে, কিন্তু কিছুটা একটু বেশি, কিছু একটু কম। তা আপনি যখন ডিমান্ড কম, ব্যাপারটা তো নিজেকে দক্ষ করবেন। ওই কম ডিমান্ড আছে এমন কাজ যদি আপনার ভালো লাগে, আপনি ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারেন, বোর ফিল হন না, তাহলে আপনার উচিত কম ডিমান্ডের কাজটাই শেখা। বুঝতে পারছেন? কিন্তু কেন বলতেছি কম ডিমান্ডের থেকে আপনার আর্নিং কম হবে না? অনেক কাজ আছে, আপনার অবাক হবেন যে মার্কেট প্লেসে খুবই কম সেলার, মানে ডিমান্ড খুবই কম। ডিমান্ড কম বলে তো সেলার কম, ডিমান্ড বেশি মানে সেলার অনেক বেশি। তো ডিমান্ড কম, আমাদেরই একজন স্টুডেন্ট মার্কেট প্লেসে কাজ করে, মানে এমন একটা টপিক, আপনারা অবাক হবেন যে হয়তো তার সাথে আপনার দেখাও হইতে পারে। আপনাদের ম্যাক্সিমাম ফাইবারের ক্লাসগুলো আমি ওর দিয়ে নেই, কারণ ও রানিং ফাইবারে প্রচণ্ড ভালো কাজ করতেছে। তো গ্রাফিক্সের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও ও পরবর্তীতে মোশনের কিছু কাজটা শিখছে। তো এখন এমন একটা আননোন টপিক নিয়ে সে কাজ করে, এটার নাম ছিল ভগবান স্পেকট্রাম। স্পেকট্রাম হচ্ছে যে কোনো একটা ভয়েস কেউ দিল, অথবা কেউ একটা গান কেউ প্লে করলো, অথবা কবিতা কেউ পড়লো, ওই সাউন্ডটার সাথে ওই যে বাফারিংটা হয়, যে লোপ লোপ বাফারিং যেটা হয়, আমরা দেখেন না যে বিভিন্ন কথা সাউন্ড বেশি আসতেছে, বাড়তেছে, বিভিন্ন অ্যাঙ্গেলে হয়, অ্যানিমেশনটা বিভিন্ন ধরনের পাওয়া যায়। তো ওইটা সে অ্যাডজাস্ট করে, একেবারে আনকমন একটা বিষয়। তা আপনাকে এখন মনে করেন যে কবিতা কে বলবে, তারা দিয়ে কাজটা করাই নিতে পারে। গান কে শুনতেছে, অডিও গান তো এখন কেউ শুনিই না, অডিও। সেক্ষেত্রে ওইটা ওই ধরনের মার্কেট প্লেসে কিছু আননোন ক্লায়েন্ট, সরি আনকমন কিছু কাজ আছে, এরকম আনকমন কিছু ক্লায়েন্টও আছে যারা যারা কিনা আপনাদের দিয়ে কাজটা করাইতে পারে। এখন যেহেতু স্যালার খুবই কম, একটা বিগ অ্যামাউন্টের বিনিময়ে সে কাজটা করে, এবং করতে আমারই বলতে হবে স্যার আমার 10 থেকে 15 মিনিট সময় লাগে না, তেমন কোনো ব্যাপার নাই।
গ্রাফিক ডিজাইনে তো অনেক পেইন, অনেক ক্রিয়েটিভিটি দেখাইতে হয়, অনেক রিভিশন নিতে হয়, এরপরে একটা সময় ক্লায়েন্টকে ফাইনাল করে। আর বলতে পারেন যে গ্রাফিক্সের নলেজটা থাকাতে তার জন্য ইজি হয়েছে। ওই যে বললাম একটা টপিকে পড়ে থাকতে হবে শিখছেন বলে এমনটা না। যেহেতু আজকে থেকে আমাদের প্রফেশনাল কাজের আমরা জয়েন করতেছি, এই জন্য শুরুতে আলোচনাটা করলাম যে আপনারা এখন সব মনোযোগ দিয়ে শিখবেন। হয়তো আপনার ভালো লাগে না, তাও মনোযোগ দিয়ে শিখবেন। ভালো লাগে তাও তো আরও ডাবল মনোযোগ দিতে হবে। আর বলতেছে ভালো লাগে না মনোযোগ দিবেন কেন? আপনি তো ফিউচারে প্ল্যান হচ্ছে ওই সেক্টরে আপনি কাজ করবেন না, কিন্তু ধরেন আপনার একটা এক্সাম্পল, আপনার লোগো ডিজাইন ভালো লাগে না, আপনার হয়তো সামনে অন্য কিছু ভালো লাগবে, এটা আমি শিওর। যদি ভালো না লাগে, তো এখন মনে মনে ভাবনা আসতে পারে তাহলে আমি শিখবো কেন? স্যার তো বলছে কোনো একটা টপিক বাছাই করবো যেটা আমার ভালো লাগে। তো ভালো লাগার টপিক আসলে ভালো লাগবে, এখন এটা অ্যাটেনশন দিয়ে লাভ নাই। কিন্তু আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে ভাইয়া, আপনার এখন ভালো লাগে না, কিন্তু আপনার নিজের জন্য একটা ব্র্যান্ডিংয়ের একটা লোগো লাগবে না? তাহলে ওইটাকে আপনি ডিজাইনার হওয়া সত্ত্বেও আরেকজন করে দিবে। দ্বিতীয় কথা হচ্ছে, এমন একজন ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিয়ে বললো যে আমার এই কাজের সাথে আপনি একটা লোগো বানাই দিয়ে দিয়ে। মনে করেন একটা ব্র্যান্ড আছে, সে নতুন একটা আইটেম নিয়ে আসছে, সাব ব্র্যান্ড বলে এটাকে। ব্র্যান্ডের যদি কোনো নতুন কোনো প্রোডাক্ট আরেকটা নামে নিয়ে আসে, ওটাকে সাব ব্র্যান্ড বলে। তো এরকম বাংলাদেশের এরকম বড় বড় ব্র্যান্ড আছে না, যাদের কিনা সাব ব্র্যান্ড আছে। তো এই সাব ব্র্যান্ডের জন্য সে চাইতেছে একটা বেসিক মানের একটা লোগো। তো আপনি কি সেটা বানিয়ে দিবেন না? এটার জন্য আপনি আবার কারে হায়ার করবেন? আবার যদি বলেন যে না ভাই আমি তো ওগুলো বানাইতে পারি না, আপনি একজন লোগো ডিজাইনের কাছ থেকে বানিয়ে নিয়ে আসেন। এখন যিনি লোগো ডিজাইনার, সে যদি ওর কাছে যায়, সে যদি অনেক বেশি দক্ষ হয়, তাহলে ক্লায়েন্টের সাথে নিশ্চয়ই আলাপ করবে আপনি লোগো দিয়ে কী করবেন বা কী কাজের জন্য আপনি এটা করতেছেন জিজ্ঞেস করতে পারে। সে বললো যে আমি একটা ব্রোশিওরের জন্য এটা তৈরি করতেছি, আমার একজন ব্রোশিওরের জন্য একজনের সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে, সে বলছে লোগোটা কারো কাছ থেকে বানিয়ে নিতে, পেশাদার কারো কাছ থেকে। এখন সে যদি ভালো একটা সার্ভিস তারে দিতে পারে এবং তার কোনো একটা কথা, কোনো একটা বিহেভিয়ার যদি ওই ক্লায়েন্টের ভালো লেগে যায়, সে কিন্তু কখনো আপনার কাছে আর কন্ট্যাক্ট করবে না। আপনার কনফার্ম একটা ক্লায়েন্ট, মানে যেটাকে বলে পার্মানেন্ট ক্লায়েন্ট, ওই পার্মানেন্ট ক্লায়েন্ট কিন্তু চলে গেল আরেকজনের কাছে শিফট হয়ে। এটাই বর্তমানে চলতেছে। এই যে বড় বড় সোফা শপগুলো হচ্ছে না, আস্তে আস্তে কিন্তু জেলা ভিত্তিক পর্যায়ে চলে আসতেছে। একটা পর্যায়ে ছিল শুধু শহরগুলোতে, এরপর ছিল সিটি কর্পোরেশন যে এরিয়াগুলোতে আছে, যেখানে চিটাগাং, রাজশাহী, সিলেটে। এখন আস্তে আস্তে কিন্তু জেলা শহরগুলোতে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। এখন আমরা ওইসবতে প্রথমে আমরা ভাবতাম যে ওখানে কোনো ডিসকাউন্ট দেয় না, আমরা এখান থেকে বেশি পারচেজ করবো না। কিন্তু আমরা এখন ব্যস্ততা যারা বেশি বেড়ে গেছে, তারা চিন্তা করে যে সময় কম, গ্যাদারিংও কম, গরমের মধ্যে বিশেষ করে মার্কেটে যে যে দোকান টু দোকান ক্যারি করার থেকে এখান থেকে একটু বেশি হলেও সময়ও বেঁচে যায়, অল্প সময় কিনে নিতে পারি এবং ব্যাগ ক্যারি করা লাগে না। এটা কিন্তু একটা, যারা ব্যাগ ক্যারি করতে বোর ফিল করে তাদের জন্য খুবই বিরক্তিকর। এই দোকান থেকে ব্যাগ নিয়ে ওই দিকে যাও, কারণ প্রোডাক্ট কিনলে তো ব্যাগের ওয়েট বাড়তে থাকে, ওখানে কিন্তু ওটা ক্যারি করা লাগে না। তো এই হচ্ছে সুবিধা। এখন ক্লায়েন্টও এরকম, এই যে কনসেপ্টটা, এটা কিন্তু মানে বাইরের কনসেপ্ট, যে এক ছাদের নিচে সব কিছু পাইতে হবে। ক্লায়েন্টেরও কনসেপ্ট এরকম যে একজনের কাছ থেকে আমি সব সাপোর্ট নিই। এরকম অহরহ আপনার এই কি বলে আসতে পারে ক্লায়েন্টের কাছ থেকে ফিডব্যাক যে তুমি আমার একটা ওয়েবসাইট বানাতে। যদিও আমরা ওয়েব ডেভেলপার না, কিন্তু এই ধরনের কাজও আসে। মানে আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি এই রিলেটেড টপিক একটা হয়তো করতে পারবো, একটা হয়তো কম পারবো, একটা হয়তো পারবো না, কিন্তু ওয়েবসাইট ডিজাইন তো এটা আমাদের কাজই না, ঠিক না? ক্লায়েন্ট আপনার কাছে যেতে পারে, ওই যে বললাম একজনের কাছ থেকে সে সব চায়। তো সেক্ষেত্রে আপনি যদি বুদ্ধিমান হন, আপনি ইচ্ছা করলে তার কাছ থেকে কাজটা নিতে পারেন। ওই সম্পর্কে কিছু যদি জ্ঞান রাখেন, তাকে সেটাকে কনভিন্স করে কাজটা নিয়ে নিলেন, কাউকে দিয়ে সেটা করাই নিয়ে আপনি সেটাকে ডেলিভারি করে দিলেন। তাহলে আপনি ক্লায়েন্টরা আপনার কাছে থাকলো আর কি। এই তো ওভারঅল কথা হচ্ছে যে আপনাদের নিজেদের স্বার্থে হোক, এটা আপনাকে গুরুত্ব দিয়ে শিখতে হবে। এটা হচ্ছে লোগো ডিজাইনের মূল কথা। তো এখন লোগো ডিজাইনের মূল কথা যেহেতু হলো, আমরা লোগো ডিজাইন যেহেতু শুরু করব, একটা মেইন বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যদি ফিউচারে কেউ একজন ভালো লোগো ডিজাইনার হতে চায়, যে আমি লোগো ডিজাইন নিয়ে মার্কেট প্লেসে কাজ করতে চাই, তাহলে আমার একটা ব্যক্তিগত রিকোয়েস্ট আপনার কাছে, যিনি হবেন আর কি ফিউচারে লোগো ডিজাইনের উপরে কাজ করবেন, তাহলে আপনাকে অবশ্যই মনে করেন যে আজকে থেকেই কাঠ পেন্সিল রাবারটা মেনটেন করতে হবে। বলতে পারেন যে এখন ডিজিটাল যুগে এসে মাউস কিবোর্ড দিয়ে, বরঞ্চ আমরা টাচ প্যাড দিয়ে এইসব ব্যবহার করে অভ্যস্ত, কাঠ পেন্সিল রাবার কেন? আসলে র ডিজাইন মানে হচ্ছে ইউনিক ডিজাইন যদি বলেন, এটা স্কেচ ছাড়া হয় না। স্কেচের ডিমান্ড আগে তো ছিলই, স্টিল এখনো আছে, সামনেও থাকবে। কারণ আপনি একটা শেপ ভাবতেছেন, একটা শেপ বানাবেন, তো কাল্পনিক যে বিষয়টা ধরে রাখার জন্য স্কেচের কোনো বিকল্প নাই। এখন আমাদের এখানে বোর্ড নাই বলে আমি ইলাস্ট্রেটরে দেখাচ্ছি। মনে করেন যে আমি একটা পেন্সিল নিলাম, মনে করেন আমি একটা কাগজ নিলাম, ঠিক আছে? তো এটাই পেন্সিল কাগজ। আবার আপনারা আমার মতো এই ডিজিটালি কাজটা করিয়েন না, যে আমিও তাহলে আপনার মতোই এই ইলাস্ট্রেটরে পেন্সিল নিলাম, কাগজ নিলাম। ইলাস্ট্রেটরে কি মাউস দিয়ে পেন্সিলের মতো স্মুথলি করা যাবে? কখনো
আপনি কলম দিয়ে যেভাবে মনে করেন যে আপনি লিখলেন হচ্ছে এ, তো এখানে মাউস দিয়ে যেভাবে লিখলেন সেটা কিরকম হয়েছে? আমি শতবার চেষ্টা করেন, পারফেক্টলি হবে না, মানে কেমন যেন হয় না, কেমন যেন হয় না। বা আপনার নামটা লিখেন, মনে করেন একজনের নাম লিখলেন, এই যে হয়, মানে পারফেক্ট হয়, মানে তার হাতের লেখা অনেক সময় কিন্তু হয় না, ঠিক আছে? এই যে এটা পেন্সিল দিয়ে বা কলম দিয়ে আমরা লিখতে পারি। পেন্সিলটা কেন, কলম না কেন? কারণ হচ্ছে স্কেচ করা বা ড্রয়িং করার পরে আপনার মনে হইতে পারে যে এই মাত্রাটা একটু বেশি গেছে, আর একটু কমাইলে ভালো হবে। তখন আপনি সেটা ইরেজ করে ফেললেন। আবার ভাবতেছেন এই জায়গাটা তার একটু মোটা হইলে ভালো হবে, তাহলে এই ক্ষেত্রে আপনি পেন্সিল দিয়ে একটু স্কেচ করে দিলেন। মোটা করতে গিয়ে এরকম একটা মাথা বের হয়ে গেল, সেটা আপনি ইরেজার দিয়ে আবার অ্যাভারেজ করে দিলেন। এই হচ্ছে রাবার পেন্সিলের সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে যে একটু ড্র করলেন, ভাবতেছেন না এটা পছন্দ হয় না, তাহলে এটা মুছে আপনি আবার পারফেক্টলি ড্র করলেন। এই হচ্ছে পেন্সিল রাবারের গুরুত্বটা। তো আশা করি আপনারা যারা প্রফেশনালি চিন্তা করতেছেন খুব কি কাগজ কলম খরচ হবে, এটা পেন্সিলের দাম কত, কাগজ তো আমাদের সবসময় কাছেই থাকে। যারা আমরা পড়াশোনা করছি আমাদের কি কাগজের অভাব আছে? আমরা অন্তত লোগোটার জন্য আমরা একটা প্যাড মেনটেন করলাম। একটা প্যাডে যথেষ্ট পরিমাণ, আপনি একদিন যত কাজ করবেন, একদিনে মনে হয় না এক পাতা কাগজ আপনি শেষ করতে পারবেন। আমরা কি একটু বিশাল, ওই যে বলছিলাম মনে আসছে তো, যে জুম কমাই দিয়ে বিশাল একটা শেপ ড্র করবো, বলি যে স্যার জায়গা নেই। ওরকম তো না যে একটা পেজে আপনি বিশাল একটা রেক্টাঙ্গুলার করে, আপনি ছোট ছোট করে করেন না, দেখবেন যে হচ্ছে। যেটা বলতেছিলাম যে স্কেচ কেন করব, সেটা হচ্ছে যে জিনিসটা আমরা চিন্তা ভাবনা করব এটা ওনার জন্য এইভাবে করা যায় কিনা। যেটা আমরা ইলাস্ট্রেটরে খুব ফাস্ট করতে পারি, সরি সরি, স্কেচ দিয়ে আমরা খুব ফাস্ট করতে পারি, কিন্তু ইলাস্ট্রেটরে আপনি অত ফাস্ট করতে পারবেন না। মনে করেন আপনি ভাবতেছেন একটা ফ্লোরাল একটা শেপ বানাবেন, হ্যাঁ, ফ্লোরাল শেপ মানে হচ্ছে পাতার মতো দেখতে আর কি। আমি এরকম করে স্টার্ট করলাম, এটা কিন্তু কলম দিয়ে পেন্সিল দিয়ে করলে খুব ভালো হতো। এই যে, তো এখন এরকম একটা শেপ, বা আপনারা এইভাবে, সরি আমি প্রথম থেকে পেজ দেন করলেন, এই যে আর একটু চিকন হলে ভালো হতো, চিকন হচ্ছে না। এই যে এখান থেকে একদম চিকন করে এটার সাথে মিশে যাবে এরকম, দেখছেন? আমি কিন্তু মাউস দিয়ে অত স্মুথলি করতে পারছি না, কিন্তু আমি এটা ভাবতেছি ওরকম একটা শেপ আমার লাগবে, বুঝতে পারছেন? এখন এটা কিন্তু যখন আপনি কাগজ কলমে করবেন পেন্সিল দিয়ে, খুব দ্রুত কনসেপ্টটা করে ফেললেন। আরও সহজ করে লোগোর সাথে রিলেটেড বিষয় বলি। যেমন ধরেন আপনি কিবোর্ডে, সরি, স্কেচ করার জন্য ভাবতেছেন যে একজনের কোম্পানির নাম শুরু হয়েছে এ লেটার দিয়ে, ক্লায়েন্ট বলছে যে আমার এই প্রথম অক্ষরটা, মানে কোম্পানির যে নামের শুরুর অক্ষরটা দিয়ে তুমি একটা লোগো বানাই দাও। তো শুরুর অক্ষরটা কি বললাম? এ। তাহলে আপনি ওই তার সাথে নেগোশিয়েট করলেন, এই আলোচনাগুলা সবগুলা মাথায় নিলেন, এরপর আপনি কাজ শুরু করবেন প্রথমে কোথায়? ওই যে বললাম স্কেচ। তো কাজ স্কেচে যখন আমি বসলাম, সব আলোচনা ক্লায়েন্টের কাছ থেকে সব তথ্য নেওয়ার পরে ফাইনালি একটা ড্রয়িং এর জন্য আমি বসলাম কোথায়? স্কেচ করার জন্য। তো এখন শুরু করতেছে। তো আপনি যখন স্কেচ করবেন, প্রথমে তো ওনার লেটারটা মাথায় আসছে কি? এ। এখন আমি ভাবতেছি, মানে ভাবনার গতি এত বেশি থাকে যে আপনি যদি মনে করেন যে এটা ভেবে আপনি আরেকটা ভেবে নতুন কিছু করবেন, পরবর্তীতে আগের ভাবনাটাই ফিরে আসবেন, পারবেন না, ভুলে যাবেন। কারণ নতুন ভাবনার মধ্যে নতুন আবার একটা আইডিয়া শেয়ার তৈরি হবে। ওইটা যখন আপনি করতে গেছেন আরও একটা আইডিয়া ইনস্টেড এসে চলে আসবে, এরপরে আরও একটা আইডিয়া দিয়ে শেষ করবেন। প্রথমে যে কি আইডিয়া মাথায় আসছিল ওইটা কিন্তু পরের দুইটা আইডিয়া এসে ঢেকে দিছে। তাহলে প্রথম আইডিয়াটা যে আপনি আনলেন, অনেকটা চিন্তা করার পরে না আইডিয়া আসলো, তো ওইটা আপনি কি আটকে রাখতে পারছেন? না। এই জন্য ড্রয়িং হচ্ছে সেটা আটকে ফেলবে। যেমন ধরেন আমি এখন ভাবতেছি এই লেটারটা একটু মোটা হবে, তো আমি কিন্তু এখানে এরকম মোটা করে, আর এটার ভেতরে রং হবে, মনে করেন এটা দিলাম। তারপর আমি ভাবতেছি এই পাতাটা এরকম হবে, এরকম কাটা হবে, এটার মধ্যে রং হবে। আমি ভাবতেছি এটার সাথে এটা এইভাবে গিয়ে কানেক্ট হবে, ভিতরে রং হবে। তো এই যে একটা ভাবা মাত্রই ড্র করে ফেললাম। যখন আপনি একটা জিনিস ভাবেন সেটা যদি ড্র করেন তাহলে ওই ভাবনাটাতে থাকা যায়। আর যখন আপনি জিনিস ভাবেন এবং সেটা ভাবা অনুযায়ী ইলাস্ট্রেটর এসে কাজ শুরু করেন, ওই ভাবনাতে আপনি থাকতে পারবেন না। কারণ হচ্ছে ড্র করার সময় একটা ভাবনার মধ্যে আরেকটা নতুন ভাবনা এসে জয়েন হবে। যখন আপনি ড্র করতে গেছেন কিছুটা করার পরে আরেকটা নতুন ভাবনা এসে আপনাকে এখানে চাপ দিবে যে এইটা করো। এটা করলে মনে হবে যে একটু ভালো ফিল পাওয়া যাচ্ছে। শেষমেশ গিয়ে দেখলেন যে না, এই জায়গাটার সাথে যদি ওইটা আরেকটু অ্যাড করলে আরেকটু কেমন হয়, পুরাই কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। যেটা আপনি ভেবে স্টার্ট করছেন ওটা একদম হাও হয়ে গেছে। এই জন্য ভাবনাগুলোকে আটকে রাখার জন্য একটা বেস্ট ওয়ে হচ্ছে স্কেচ করা। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যদি কাজকর্ম করি তাহলে আমরা ক্লান্ত হই না, শারীরিক পরিশ্রম করলে ক্লান্ত হইতো। তাহলে আপনি যদি ব্রেনে অনেক বেশি প্রেশার দেন, তো ব্রেনের ক্লান্তি কি আমরা বুঝতে পারি? সহজে বুঝতে পারি না, কিন্তু এটার একটা ইম্প্যাক্ট
ডে বাই ডে আপনি যখন প্রেশার নিতে থাকবেন, দেখবেন যে আপনি অতিরিক্ত মনভুল হয়ে গেছেন। একটা পর্যায়ে দেখবেন আপনি মানে মেন্টাল পেশেন্টের কাছাকাছি চলে গেছে, মানে এত বেশি মানে আপনি প্রেশারে পড়বেন। কারণ হচ্ছে যে দেখবেন অনেকে আছে যে অনেক বেশি কথা বলে, কিন্তু আগে এত কথা বলতো না। তার মানে কি, মেন্টাল প্রেশারের কারণে উনি আর কন্ট্রোল করতে পারে না, এই যে কন্ট্রোলে তো চলে গেছে। আবার অনেকে আছে যে পিসিতে বসলেই ভাবনা আর আসে না, করতে ইচ্ছা করে না, বিরক্ত লাগে। কেন? কারণ অতিরিক্ত প্রেশার নিতে 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 ব্রেইনে আর লোড নিতে পারে না, অল্পতেই সে ক্লান্ত হয়ে পড়ে। তা আমরা তো দীর্ঘদিন কাজ করতে চাই, আমাদের ধীরে ধীরে যত সময় গড়াবে ততই আমাদের কাজগুলো আরও সুন্দর হবে। তো এই জন্য আমি মনে করি, এবং এটাই আমি না, সারা দুনিয়ার যত বড় বড় ডিজাইনাররা আছে সবাই মনে করে যে আপনি ব্রেনে থেকে চাপ কমানোর, বিশেষ করে গ্রাফিক ডিজাইনার, ব্রেনে থেকে চাপ কমানোর একটা ভালো মাধ্যম হচ্ছে স্কেচ। যদি আপনি স্কেচ করেন, আপনি করে দেখেন, আপনি 2 দিন কম্পিউটারে সরাসরি ড্র করবেন স্কেচ ছাড়া কোনো একটা নতুন কিছু, আবার আপনি সেই জিনিসটাই আবার স্কেচের উপর ডিপেন্ডেন্ট হয়ে দেন আপনি কম্পিউটারে ড্র করবেন, দেখবেন যে অনেক বেশি রিল্যাক্স ফিল করতে পারছেন, অনেক বেশি আইডিয়া জেনারেট করতে পারছেন। এটা একমাত্র পসিবল হবে কি, স্কেচের মধ্যে। যেমন আমি আবার ভাবতেছি, কি খেয়াল করেন, যে এই লেটারটার মধ্যে মানে মনে মনে ভাবতেছি এটা মোটা হবে, আসে এই যে এখানে এরকমটা হবে, এটা আমাদের রং হবে, এটা একদমই কর্নার টাইপের হবে, ঠিক আছে, এই এরকম রং হবে, ঠিক আছে, এই এখানে সমান হবে। এখানে আমি কিন্তু স্কেচ অত পারফেক্ট করতে পারছি না, যেটা আমি ভাবতেছি এটা আমি আটকে ফেলতেছি। এরপরে আমি ভাবতেছি কি, যে এটা এরকম হবে, আবার নিচে একটা বক্স হবে এরকম, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমি কি ভাবতেছি, আরেকটা ভাবতেছি হচ্ছে এখানে এরকম গোল টাইপের একটা হবে, আবার এখান থেকে এই একটা লেটার হবে, মানে এরকম, বুঝতে পারছেন? এগুলো মোটা হবে, কিন্তু এগুলো কিন্তু মোটা হবে, ঠিক আছে, এটা এশিয়ান অনুযায়ী মোটা হবে, মোটা হবে। তো এই যে ভাবনা অনুযায়ী কত কিছু ড্র করলাম, কিন্তু কোনো চাপ মনে হচ্ছে না, রিল্যাক্স লাগতেছে। কারণ কি, ভাবনার মধ্যে তো নতুন ভাবনা দিয়ে আবার কানেক্ট করে নতুন করে একটা শেপ তৈরি করে ভাবনার রাজ্যে কিন্তু সবকিছু হয়ে যাচ্ছে। ভাবনার গতি কত আপনি জানেন না? যদি আপনি কোনো একটা জায়গায় গিয়ে থাকেন, সেটা 1000 কিলোমিটার দূরেও যদি হোক, আপনি ন্যানো সেকেন্ডের মধ্যে ওইখানে গিয়ে আবার চলে আসতে পারবেন। কি লেভেলের স্পিড! তাহলে আপনি চিন্তা করেন, আপনি সেটা ধরে রাখতে পারবেন মাউস দিয়ে করলে। এই জন্য পেন্সিল দিয়ে যদি স্কেচ করেন সেক্ষেত্রে, যেমন ধরেন আমাদের আলমুদ্দিন আইটিতে আমরা আগে যখন ক্লাস নিতাম, আমাদের বিশেষ করে অফিস অ্যাপ্লিকেশন কোর্সে আমাদের স্টুডেন্টরা বিশেষ কিছু শর্টকাট লিখতে হইতো, এবং লিখতে হইতোই মাস্ট, কারণ এগুলো আমাদের মাস্ট কাজে লাগে। তা না লিখলে তার তো মনে রাখা পসিবল না। একটা ক্লাসে 6টা 4টা 5টা শর্টকাট না আলাপ হইতো, ক্লাসের অ্যাটেনশন রাখতে যে স্টুডেন্ট অনেক সময় ভুলে যেত, ওই জন্য মাস্ট লিখতে হইতো। তো এখন আমি না, শুধু আমাদের অফিসের আরও টিচাররা মিলে অনেক দিন পর মানে আমরা যখন স্টুডেন্টরা ভাবতেছি যে স্টুডেন্টরা কীভাবে আরও ফ্রেন্ডলি শিখতে পারে কোনো কিছু বললে বা কোনো একটা বিষয়ে কথা বললে, যখন স্টুডেন্টরা লিখতো ওই বিষয়টা স্টুডেন্টরা আবার খেয়াল করতো না। টিচার আলোচনা করতেছে, বলে গেছে একটা শর্টকাট, সে লেখাতে অ্যাটেনশন দিছে, টিচার যে আলোচনা করছে সে ওই আলোচনাটাতে অ্যাটেনশন রাখতে পারতো না, কারণ অ্যাটেনশন তখন দিত কোথায়, কাগজে দিত। তখন গিয়ে টিচারকে আবার আলোচনা শেষ করে হঠাৎ করে সে প্রশ্ন করতো, আর না হলে সে চিন্তা করতো যেহেতু আমি লিখছি, স্যার আলোচনা করে ফেলছে, এখন আর প্রশ্ন করে লাভ নাই, অন্য একটা সুযোগে আবার এই প্রশ্নটা করবো। স্টুডেন্টরা কী করতো, ওই মোটামুটি আলোচনা শেষ গুছায় নিয়ে আসছে, নেক্সট টপিকে যাবে, স্যার ওই টপিকটার জন্য ওই জায়গাটাতে কীভাবে একটু করছিলেন। কিছুটা টিচারও বিরক্ত হইতো, আর স্টুডেন্টও আসলে কিন্তু সেও মানে লজ্জা পেয়ে পেয়ে প্রশ্নটা করতো। তো আমাদের স্টুডেন্টরা কিন্তু প্রপারলি ভালোভাবে শিখতে পারতো না। এই জন্য আমরা এখন আমাদের অফিস কোর্সে কি করছি, না, শিট ভিত্তিক করে দিছি, এবং প্রত্যেকটা ক্লাসে ওইটা দেওয়া হয়, এবং কোনো কিছু লিখতে হয় না, কারণ সব কিছু ওই নোটের মধ্যে আছে। এখন এই কথা বলার উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে যখন কেউ স্কেচ করে মানে লিখে, ফুল অ্যাটেনশন চলে যায় ওখানে, নতুন করে ভাবনা ওখানে জেনারেট হওয়ার সুযোগ খুব কম। বুঝতে পারছেন বিষয়টা? মানে মনোযোগটা এত বেশি চলে যায় যখন মানুষ কিছু লিখে, হাতে এত বেশি মনোযোগ চলে যায়, যে যেটা আপনি যখন পেন্সিল দিয়ে না, যদি মাউস দিয়ে করেন, ওইটাতে কন্ট্রোল কম পাওয়া যায়, মনোযোগটা কম থাকে, কারণ আপনার হাতে তো সব কিছুই আছে। হঠাৎ মনে হচ্ছে রেক্টাঙ্গুলার, হঠাৎ মনে হচ্ছে প্যান টুল, হঠাৎ মনে হচ্ছে ওভাল, হঠাৎ মনে হচ্ছে লাইন টুল, আবার মনে করতেছি ভাঙবো, কত কিছু যে ভাবনার মধ্যে আসে। তো এই জন্য দয়া করে সবাই স্কেচের ব্যাপারটা এনশিওর করবেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করব, যে আপনি মনে করেন এই লেটারটা বানাইছে, প্রথম থেকেই বলতেছে এই লেটারটা বানাইছে, এখন পিসিতে এবার আমরা আসলাম, স্কেচ করা শেষ হয়েছে, এখন আমি পিসিতে এটার আসল রূপটা দেখতে চাই। তো আসল রূপটা দেখার জন্য আমরা এখানে স্টার্ট টুল নিলাম, ড্র করলাম, খেয়াল করেন, হ্যাঁ, তারপরে ধরেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই
টোটাল সিলেক্ট আমরা এখানে ব্যবহার করব, একটু ফিল দিলে ভালো হয়, ডিভাইড আনগ্রুপ, হ্যাঁ এটা ফেলে দিলাম। তারপরে এখানে একটা রেক্টাঙ্গুলার শেপ আনুমানিক দিলাম, এই তো ডিভাইড আনগ্রুপ, এই লেখাটা কি হয়েছে? এখানে একটা শেপ তৈরি হয়েছিল, যদিও এটা এবং এটা একসাথে মানে জয়েন করে দিলে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এটা কি? এটা তো ওইরকমই, এই যে দেখেন এটা আমরা হাত দিয়ে, এটা কিন্তু একভাবে করছি, এখন আবার এটা করতেছে আরেকভাবে, যদিও এখন যেভাবে করবো এইভাবে এটা সম্ভব, আবার এটা এভাবে করা সম্ভব, কিন্তু আমার কথা হচ্ছে নতুন নতুন ওয়েতে কাজ শিখলে ভালো লাগে, এই হচ্ছে বিষয়। তো রোটেট করলেন আপনার মতো করে, যতটুকু রোটেট আপনার পছন্দ ততটুকুই। ও এন্টার, মনে আছে ও এন্টার কাজ কি? এই। তারপরে হচ্ছে এই, এটাকে আমরা, এটা মিস্টেক হয়েছে, আমাদের এইটা সোজা রাখা দরকার ছিল, তাই জন্য আমরা যেটা করবো, এখন যখন সোজা ছিল এটা একটা কপি রেখে দেয়, কেন রাখছি পরে বলতেছি। রোটেট করলেন, সুন্দর, তারপরে ফ্লিপ করলেন, ও এন্টার, ঠিক আছে। তারপরে কাজ কি? ওই যে গ্যাপটা তৈরি করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার মাধ্যমে গ্যাপ তৈরি করলাম। এটা একটা ভিন্ন কালার দিয়ে রাখতেছি, সমস্যা নেই। এই যে এটা সোজা রাখছি কেন? কারণ শিফট ধরে 90 ডিগ্রিতে রোটেট করতে অনেক বেশি ইজি হয়। এই তো এই যে ড্রপ করলেন এখানে। তো এখন আমাদের এইটার পাগুলো যদি একটু লম্বা করতে পারতাম ভালো হতো, তাহলে আমরা এই লম্বা করলাম, এই দুইটার পা আর একটু লম্বা করলাম, তাহলে আমাদের এটা দিতে সুবিধা হবে আর কি। ঠিক আছে? এই পরে পা ঠিক করবো, এটা নিয়ে টেনশন নিয়ে না, পা লম্বা করতে কি করবেন কি। ওকে, তারপরে কি কাজ জন্য বললো? ডিভাইড আনগ্রুপ। এখন বসে বসে যেগুলো আর নেই যেগুলো ফেলে দেন। টোটাল সিলেক্ট অ্যাড, এখানে এখানে একটা হিডেন শেপ আছে, এটারে ফেলে দেন। হিডেন শেপ এসে ডিস্টার্ব করে, এখানে ভাঙা মোটামুটি ভালোই আছে, সরি, এটা এবং সিদ্ধ এটা যা আছে সব ইউনাইট। এখানে বাকি রইল কোনটা? এটা, এটা ইউনাইট। এখন কি আর বাকি আছে কোনো কিছু? কি আবার বুঝতে পারবে যেখানে আলাদা আলাদা সব ছিল না? তো পাগুলো সমান করার জন্য আমরা ব্যবহার করবো ইরেজার, অল্টার ধরে এরকম একটা বক্স ড্রপ রেখে দিই, কাজ শেষ। তো হয়েছে, এই যে জিনিসটা আপনি যে ভাবলেন সেটা কত সুন্দর এখানে তৈরি করতে পারলেন। যা কিছু ভাববেন তাই তো বানাতে পারবেন, হয়তো একটু সময় লাগবে, কারো হয়তো একটু কম লাগবে, কারো একটু বেশি লাগবে, ওটা মাইনে নিতে হবে। কেউ কাজ করতে এসে তাড়াহুড়া করবেন না, যে স্যার আমার এত লেট হয়, আর কোনো ওয়ে আছে আমাকে একটু বলে দেন না। অনেকেই এই প্রশ্নটা আমাকে করেন, স্যার এটা আমি করতে পারছি কিন্তু একটু কঠিন, অনেক সময় লাগছে। আপনি করতেছেন বলে একটু সময় লাগবে, এটা মাথা মেনে নেন, ঠিক আছে। সহজ হয়ে খুঁজতে যে অনেকে কাজ বন্ধ রাখে, দেখি পরবর্তীতে আরো দুই একটা কাজ শিখলে যখন সহজ হবে তখন করবেন না, করতে করতে সহজ হয়। তো বুঝতে পারছেন, এটাও তৈরি করতে পারবেন, এটাও তৈরি করতে পারবেন, একই কথা। তো আশা করি আপনারা মানে মেইন বিষয়টা বুঝতে পারছেন, যে আমরা যে লোগো তৈরি করব তার মানে স্কেচ করে করলে আমাদের জন্য সহজ হবে, ব্রেনও প্রেশার খুবই কম পড়বে। তো এই ক্ষেত্রে আমরা যে আলোচনা শুরু করবো এখন, এই আলোচনা হচ্ছে যে আমরা একটা ব্র্যান্ড নিউ যখন লোগো বানাবো, একদম নতুন লোগো যখন আমরা বানাবো, কোন কোন টপিকগুলো মাথায় নিয়ে আমরা ভাবনা শুরু করব, দেন স্কেচ, তারপরে হচ্ছে ইলাস্ট্রেটরে কাজ শুরু করবো। তো ভাবনার মধ্যে এই বিষয়গুলো রাখতে হবে। এর মধ্যে একটা জিনিস আপনার খেয়াল করে দেখেন, বর্তমানে যে লোগোগুলো মার্কেট প্লেসে বা আমরা বিভিন্ন ব্র্যান্ডের সাথে দেখতেছি, সব লোগোই হচ্ছে সিম্পল। এখন আর খুব কালারফুল গর্জিয়াস লোগো ব্যবহার হয় না। আপনি যত বড় ব্র্যান্ডের দিকে তাকায় দেখেন, সব লোগোই হচ্ছে সিম্পল। একটা ব্র্যান্ড আছে আপনার নাম শুনলে চিনবেন, সনি, নাম শুনছেন? সনি। তো সনি এত বড় একটা ব্র্যান্ড, ক্যামেরার জন্য বিখ্যাত, কিন্তু সনির অনেক প্রোডাক্ট আছে। এই আমাদের এই টিভিটা হচ্ছে, এটা কি সনি না, আমাদের উপরে লাগানো হয়েছে, আমাদের মানে এই প্রতিষ্ঠানের আমাদের সবচেয়ে পুরনো যে টিভিটা ওইটা সনিরই। তো এখন কথা হচ্ছে যে খুব ভালো ব্র্যান্ড। তো সনির লোগোটা কি? এই টাইমস নিউ রোমান ফন্টের মতো দেখতে মনে হয় অনেকটা, যদি এই ফন্টটা নাও হইতে পারে, এই শেষ, এটুকুই। এত বড় একটা ব্র্যান্ড, আমাদের যদি কোনো একটা লোগোর নামের মধ্যে এরকম লিখে দিই, অতটুকু লোক আমরা মানতে রাজি না। কালার কই, আর একটা আইকন না থাকে, সেটা ওইটা কোথায়, একটা স্লোগান কোথায়, হেডলাইন কোথায়, খুঁজতেছি। কিন্তু এত বড় একটা ব্র্যান্ড দেখতেছেন কি, বড় যত ব্র্যান্ড হবে আপনাকে, আপনি যদি ফিল করেন আপনার ব্র্যান্ডটা একটা সময় অনেক বড় ব্র্যান্ড হবে, বা ওনার কোম্পানি একসময় বড় ব্র্যান্ড হবে, ব্র্যান্ড মানে কি, ওনার ব্রাঞ্চ হবে, বিভিন্ন প্রোডাক্ট হবে, ওনার অ্যাপস হবে, ওনার প্রতিষ্ঠানে যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলোতে ওনার লোগো ব্র্যান্ডিং হবে, ওনার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, সব জায়গায় লোগো ব্র্যান্ডিং হবে, ওনার নামে পেন ড্রাইভ আসতে পারে। তো এরকম সকল বিষয় মাথায় রেখে তো আমরা একটা লোগো বানাবো, কত সিম্পল চিন্তা করে। স্যামসাং রিসেন্টলি বলতে বেশ অনেকদিন হয়ে গেছে তার লোগো চেঞ্জ করছে, তো আমি একটু করে দেখাচ্ছি।
স্যামসাং এর ফোনটা আমরা আপাতত মাই রিট্রো ফোনটাই থাকি, অনেকটা দেখতে এরকমই লাগে। আমরা খুঁজতেছি কোথায় আছে, কিছুটা বোল্ড দিব। ওকে, তো আমরা এইটা না, এটা আমি ইচ্ছা করে দিছি ভি, কারণ হচ্ছে স্যামসাং এর এটা হচ্ছে প্যাড কাটা এ, বুঝতে পারছেন? তো বর্তমানে তাদের লোগো আপনারা খেয়াল করে দেখবেন ব্ল্যাক করা হয়েছে, কিন্তু তাদের অরিজিনাল লোগো ব্ল্যাক ছিল না। তাদের লোগোটা ছিল হচ্ছে ব্লু, সরি, এরকম একটা ওভাল শেপ, এটা একটু এরকম রোটেট করা, সেটার কালার হচ্ছে অনেকটা ডিপ ব্লু, আর ট্যাক্সের কালার হচ্ছে হোয়াইট। তাদের লোগো ছিল এটা। তারা বেশ কিছুদিন আগে লোগো পরিবর্তন করে এটা করছে। মানে এটা করার মানে কি, যে শেপ ছিল সরাই দিছে, আপনার কালার ছিল ব্লু, সেটাকে বাদ দিয়ে এখন ব্ল্যাকে আসছে। এটা একটা কারণ। আপনারা প্রথমে বলতে পারেন যে আইফোনের যে কোম্পানি অ্যাপেলের কালার তো ব্ল্যাক, মনে হয় তারা এটাকে ফলো করছে। এটা একটা কারণ, আপনি অবান্তর না, কারণ ব্ল্যাক কালারটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আপনি দেখবেন যে বেশিরভাগ মানুষ হচ্ছে ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক এইটা, ব্ল্যাক ওইটা, ব্ল্যাক পছন্দ করে। তো এখন ব্ল্যাক একটা ব্র্যান্ড কালার, আর এটা আইফোনের কালার আছে বলে এমনটা না, কিন্তু অনেকে মিলানো চিন্তা করতে পারে। প্রিন্টিং জগতে যারা প্রিন্ট করে, এখন বলতে পারেন ওনারা কি প্রিন্ট করে, ওনারা কি ব্যানার করে না, এই বিভিন্ন বিলবোর্ড, টি শার্ট, ক্যাপ, হুডি, এমনকি ছাতাও তো স্যামসাং এর ছাতা দেখছি, এগুলো গিফটের জন্য করে আর কি। স্টিকার, তারপরে যে স্যামসাং এর শোরুমে গেলে যে কাগজ দেয়, এটা কি বলে, লিফলেট দেয়, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে ডিটেইলে ওঠে আপনারা জানতে পারি। এই যে তারা প্রিন্টিং জগতে বিভিন্ন কিছু করতেছে, এই কালারটাতে যদি তারা করতো বা করছে যে এত বছর, এটা ছাপাইতে দুইটা কালি খরচ হয়। একটা কালি হচ্ছে সায়ান কালি 100%, এবং মেজেন্টা কালি 100%। মানে ইন্টারন্যাশনালি প্রিন্ট মার্কেটে যে কোনো জিনিস, যে কোনো কিছু যদি আপনি প্রিন্ট করেন, মানে ছাপান, ওইটা কিন্তু আপনি জানেন তো 4টা কালি থেকে প্রিন্ট হয়, সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এই 4টা কালি দিয়ে মূলত কম্বাইন ভাবে এই শত শত হাজার হাজার কালার প্রিন্ট হয়, মানে মিক্সিং করে করে। এটা আসলে সফটওয়্যারই মিক্সিং করে, ওটা আপনার দেখার দরকার নাই কীভাবে মিক্সিং করে। এটা আপনি দেখবেন কীভাবে, এটা তো প্রিন্টারের ভিতরে কাজ হচ্ছে। শুধু এটুকু মাথায় রাখেন যে কালিগুলো ব্যবহৃত হচ্ছে, তার মানে ব্লু কালি প্রিন্ট করতে যেয়ে দুইটা কালার কালি 100% দেওয়ার পরে কি কালি, ব্লু বের হয়ে আসে। তাহলে তার একটা এখানে খরচটা কমে গেল না? কারণ আমরা দেখতেছি স্যামসাং এখন এক কালারে চলে গেছে। এটা একটা বিগেস্ট কারণ আমি মনে করি, যে এক কালারে একটা তো স্ট্যান্ডার্ড আছে, ওটা আপনি রাখেন নাম্বার ওয়ানে, নাম্বার টুতে আপনি যদি বলেন, তাহলে এখানে তার একটা বিশাল খরচ কমে গেছে। কোম্পানি, সারা পৃথিবী সব কোম্পানি কিন্তু এখন, সব কোম্পানি ব্যস্ত কিভাবে খরচ কমাবে। এর মধ্যে এক নাম্বার মানে তারা স্টেপ নেয় হচ্ছে এমপ্লয়ি বিদায় করতে হবে। আসলে এটা না করে কোম্পানিগুলো উচিত ছিল যে নতুন কর্মক্ষেত্র বের করে এদের দিয়ে সর্বোচ্চ বেনিফিটেড হওয়া, কিন্তু সেটাও কোম্পানি পারতেছে না, কারণ কিছু এমপ্লয়ি আছে যারা অনেক পূর্ণ হয়ে গেছে, এদের দিয়ে আর করানো সম্ভব হচ্ছে না, এখন বাধ্য হয়ে ছাঁটাই করতে হচ্ছে। কিন্তু এদের যদি আচরণ ঠিক থাকতো, কোম্পানি এদেরকে কিন্তু ঠিকই কোনো না কোনোভাবে, যেহেতু বড় কোম্পানি, ইউটিলাইজ করতে পারতো। কিন্তু সারা কোম্পানি, সারা পৃথিবীর সব কোম্পানি এখন এক যুগে বিভিন্ন বিভিন্ন কজের কারণে, মানে কোনো একটা ইস্যু আপনি আপনার পাইছে, এবং বিশেষ করে যাদের 50 আপ হয়ে গেছে এজ, মানে মোটামুটি দীর্ঘদিন কোম্পানিতে আছে, তারা কিন্তু জব পাইতে অনেক ঝামেলা হবে। তাদের ফ্যামিলির এমন একটা অবস্থা যে তারা, মানে ফ্যামিলি থেকেও তারা সাপোর্ট পাচ্ছে না ওই সময়, চাকরি গিয়ে বাজারেও সাপোর্ট পাচ্ছে না, নতুন করে বিজনেস দাঁড় করাবে, কোনো স্টার্ট আপ করার সেই কি বলে সুযোগ শক্তি কোনোটাই থাকতেছে না, এমন সময় চাকরি চলে যাচ্ছে। তো যাই হোক, বলতেছিলাম যেটা, খরচ অনেক কমে আসছে তাদের, শুধু ব্র্যান্ড কালারটা মানে বদলানোর কারণে, বুঝতে পারছেন? এটা একটা। দ্বিতীয় হচ্ছে এখানে কালারটার ব্যাপারে একটু বলতেছি। ব্ল্যাক কালার হচ্ছে এমন এক কালার, এবং একমাত্র কালার আমার কাছে মনে হয়, কারণ আমিও প্রিন্টিং নিয়ে কাজ করতেছি সে 2009 সাল থেকে, বিভিন্ন প্রতিষ্ঠানে আমি মার্কেটিংয়ে ছিলাম। মার্কেটিংয়ের কাজই তো হচ্ছে প্রিন্টিং, বিভিন্ন পোস্টার, ব্যানার, এইসব বিষয়, এবং কী পরিমাণ ট্যাক্সই হয় একটা কালি প্রিন্ট করলে পোস্টারে অথবা ব্যানারে অথবা টি শার্টে অথবা কাপড়ের ব্যানারে, এটা আমার একটা ভালো ধারণা আছে, মানে যতটুকু আমি কাজ করছি অতটুকু পর্যন্ত। তো এখন সবচেয়ে ট্যাক্সই কালি কিন্তু হচ্ছে অনেক, মানে রোদে কখনোই বার্ন হবে না, কখনোই না। আপনি যদি একটা পোস্টারে 1 বছর পরে যদি পোস্টারটা ওখানে থাকে, আপনি সব কালে দেখবেন মুছে গেছে। একটা রঙিন পোস্টার, আপনি এখনো বিভিন্ন দেয়ালে পুরনো, অনেক পুরনো পোস্টার, যেটা 2 বছর 3 বছর আগে প্রিন্ট করা হয়েছে অথবা লাগানো হয়েছে, কাকতেলে হবে ওই জায়গায় কোনো পোস্টার পরে নাই, এবং আপনার ওই যে ওই পোস্টারটা লাগানো স্টিল এখনো আছে, আপনি দেখবেন যে সব কালি চলে গেছে, ব্ল্যাক স্টিল আছে। ব্ল্যাক হচ্ছে যেমন আমাদের বিলবোর্ডের মধ্যে, আমাদের এটি এর আগে রিসেন্টলি যেটা করছি সেটা তো আমি জানি বলে করছি। আমি আসলে আমার কাছে মনে হয়েছিল, কারণ আমি তো বললাম না দীর্ঘদিনই কাজ করতেছি, আমাদের ব্র্যান্ড কালার হচ্ছে এই গ্রিন,
হ্যাঁ, আমরা একটু কম ইউজ করি এখানে 60 আর হচ্ছে 100। তো এখন গ্রিন কালার হচ্ছে রোদে বার্ন হওয়ার জন্য কয়েকটা নাম্বার ওয়ান কালার আছে, রেড, তারপরে গ্রিন, তারপরে হচ্ছে অরেঞ্জ, এমন এমন কিছু কালার আছে যে রোদ 2-4 দিন পড়লে আস্তে আস্তে করে বার্ন হওয়া শুরু হয়, মানে চলে যায়। এখন একটা পর্যায়ে কাগজ থেকে কালি চলে যায়, কালি থাকে না, এমন হচ্ছে সাদার দিকে চলে যায়। তো এখন কথা হচ্ছে, আমি চিন্তা করলাম কালারটা তো রোদে তো পড়বেই, কারণ বাইরে আপনি সব কিছু মার্কেটিংয়ের যত প্রোডাক্ট আছে সব কিছু বাইরে থাকে, পোস্টার, ব্যানার, লিফলেট, ব্রোশার সব কিছু বাইরে থাকে। তার কথা হচ্ছে যে এটা টেকসই করার জন্য পরে আমি কি করলাম, যে কাজ করি 20% ব্ল্যাক অ্যাড করে দিই। পরে ব্ল্যাক, আমার ফ্রেন্ড বলতেছে 20% দিলে কালো হয়ে যাবে, অ্যাটলিস্ট 10% তো তাও কালিটা একটা, এটাকে একটা আবরণ দিয়ে রাখবে, যে সহজে যেন বার্ন না হয়। তো আমাদের দেখবেন এটা ব্ল্যাক দিতে, যে পরবর্তীতে আমি 15 দিছি, আমাদের এই মূল যে বিলবোর্ড মানে সাইনবোর্ডটা দেওয়া হয়েছে একটু কালার বেশি চলে আসছে, দেখবেন যে অনেকটা ডিপ গ্রিন হয়ে গেছে। তো ডিপ গ্রিন হয়ে যাওয়ার কারণে আমাদের যে মূল ব্র্যান্ড কালার থেকে আমরা অনেকটা সরে গেছে। এখন এত বড় একটা ব্যানার প্রিন্ট হয়ে গেছে, প্রায় 2-3 হাজার টাকা খরচ হয়েছে। আমি ভাবলাম যে লাগাই ফেলি, তো এই কারণে লাগাই ফেলছি। হয়তো নেক্সট টাইম এইটাতে আমি আবার সচেতন হবো আর কি। চিন্তা করেন এতদিন কাজ করি এরপরও ভুল, এটা আসলে করতে করতে ক্লিয়ার হবে। এবার অনেক সময় কি এখানে আবার দায়ভার কিছুটা নেওয়া হচ্ছে, যিনি মেশিনম্যান ছাপানোর কাজ করে ওনারও কিছুটা দোষ আছে, কারণ উনি অনেক সময় চাইলে, ওনার হাতে মেশিনে এমন একটা কন্ট্রোল আছে, চাইলে উনি এই কালারটাকে আরও ডিপ করতে পারবে, চাইলে কিছুটা লাইট করতে পারবে। যদিও আমরা এখানে কালারটা মেনটেন করে দিচ্ছি, কিন্তু ওই প্রিন্টার মেশিনে এমন কিছু ফিচার থাকে, তো চাইলে একটু লাইট ডিপ করা যায়। তো এই হচ্ছে বিষয় আর কি। তো চলে যাচ্ছি বিষয়, এখানে মূল বিষয়, যে আমরা যদি সিম্পল লোগোর কথা ভাবি, মোটামুটি অনেকগুলো আলোচনা হয়েছে যে কতটা সিম্পল করা যায়, এটা একটা কম্পিটিশন চলতেছে। যত বড় বড় ব্র্যান্ড দেখবেন একদম সিম্পল। তারপর হচ্ছে এখানে ইউনিক তো হইতে হবে, আপনি একজন ডিজাইনার, আপনার মধ্যে যদি এইটুকু সেন্স না থাকে, আপনি কিসের ডিজাইনার? আপনি আরেকবারটা লোগো সেম বানাই দিয়ে দিচ্ছেন, তাহলে এখানে আপনার ক্রিয়েটিভিটিটা সামনে একটা কোয়েশ্চেন মার্ক দাঁড়া যায় না? আপনার ক্রিয়েটিভিটি কি? যেমন একটা কোয়েশ্চেন বাংলাদেশে সবসময় গ্রাফিক ডিজাইনার কমিটি যারা আছে আলাপ আলোচনা হয়, সেটা হচ্ছে খুবই পরিচিত ব্র্যান্ড কে নাকি বিকাশ, চেনেন? বিকাশ। আরেকটা কোম্পানি আছে, আমরা যারা ফ্রিল্যান্সার, আমরা হয়তো ফিউচারে এখানে অ্যাকাউন্ট খুলবো, সেটা হচ্ছে ওয়েবসাইটের নামই হচ্ছে freelancer.com। এই যে freelancer.com, এই ওয়েবসাইটের নামই হচ্ছে freelancer.com। তা আপনারা অবাক হবেন, একটু আসুক, কি আসছে, freelancer.com, দেখি এবার আসে কিনা। এটা হচ্ছে ওয়েবসাইটটা। তো freelancer.com-এ আমরা অ্যাকাউন্ট করবো, কি করব না করব পরে আলাপ হবে। আসছে একটা জিনিস দেখতে, সেটা হচ্ছে লোগোটা। চেনা চেনা লাগে, বিকাশের মতো লাগে। তো এখন যিনি freelancer.com এর লোগো তৈরি করছে, উনি কি তাহলে বিকাশ থেকে কপি করছে? এরকম একটা ধারণা হয়, যেখানে দুনিয়ার সারা পৃথিবীর ম্যাক্সিমাম দেশ থেকে যারা ফ্রিল্যান্সিং করে, যেসব দেশের ডিজাইনাররা, বাংলাদেশ সহ এশিয়ার অনেক দেশ এবং ইউরোপের দেশগুলোর অনেক মানুষ যারা কিনা বিভিন্ন মার্কেটে কাজ করে, কম বেশি সবার এখানে অ্যাকাউন্ট আছে। তাহলে ফ্রিল্যান্সারদের যেখানে হাট বাজার, ওদের লোগোর কি কপি করার দরকার আছে? আর এখানে আপনারা হয়তো জানেন না, freelancer.com পরিচিতিটাই মানুষ যারা চিনে একমাত্র হচ্ছে লোগোর জন্য, মানে লোগোর কন্টেস্ট সবচেয়ে বেশি হয়। এছাড়া অন্যান্য কাজ তো আছেই, কিন্তু সেগুলো একটু কম আর কি, লোগোটা সবচেয়ে বেশি হয়। তাহলে আপনি চিন্তা করেন, এত বড় একটা মার্কেটের লোগোটা থেকে সে কনসেপ্ট নিয়ে বিকাশকে এটা দিয়ে দিচ্ছে। এই যে বিকাশের যে লোগো দেখছেন, এখন আপনি ভাবতে পারেন পার্থক্য আর কি না, একদম না, আছে। এতটাই সিমিলার যে মনে হয় যে একেবারে কপি করে ফেলছে। বুঝতে পারছেন না? এবং এরাও তো কম বড় ব্র্যান্ড না, পৃথিবীর অনেক দেশে তাদের অফিস আছে। বাংলাদেশে তো মানে বলা যায় যারা কি বলে ভার্চুয়ালি মানি আমরা ট্রানজেকশন করি শর্টকাট ভাবে, সবার অ্যাকাউন্ট আছে কম বেশি, ঠিক না? এত লার্জেস্ট একটা গেটওয়ে। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে ওই ডিজাইনারকে সবাই খুঁজে, যে কোন ডিজাইনার এই কাজটা করলো। করবে না ডিজাইনারকে নিয়ে, কারণ ডিজাইনার এটা করছে, এখন ওনাদের অথরিটি তো গ্রাফিক ডিজাইনার না। ওনারা কি জানে freelancer.com এর একটা অফিস আছে, সরি অনলাইন প্ল্যাটফর্ম আছে, যারা কিনা এই ধরনের লোগো বানাইছে? ওনারা তো সময় আছে, ফ্রিল্যান্সিং না করলে এটা কেউ চিনবে? ধরেন অনলাইনে যারা বিভিন্ন ধরনের যে ওই যে জুয়ার সাইটে বিভিন্ন কাজ করে, এখন যারা আমি চিনি না বা আমি কখনো করি না, আমি চিনবো, আমার দুইটা সাইটের নাম বলতে বললে আমি বলতে পারবো না। আমার যে লাইনে কাজ করার এক্সপিরিয়েন্স না, সেই লাইন সম্পর্কে আমি জানবো, বুঝবো? সেম একজন ডিজাইনার না, তারা যদি একটা একজনের ওয়েবসাইট সেম কপি করে দিয়ে দেয়, বলে যে হ্যাঁ ইউনিক হয়েছে, পরে এটা যখন মার্কেটে আসবে,
যারা চিনে তারা এটা নিয়ে আলোচনা করবে, তাই না? তাই এই জন্য আমরা একজন ডিজাইনার, আমাদের কাজ হোক নর্মাল হোক সিম্পল, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে জিনিসটা যেন কি হয়, একদম ইউনিক যেন হয়। আর এখানে একটা কথা মনে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সব জায়গায় যেন ব্যবহার করতে পারে। এটার অর্থ হচ্ছে আপনি ডিজাইনে গ্রেডিয়েন্ট ব্যবহার করবেন না, বিশেষ করে লোগোতে স্ট্রোক ব্যবহার করলে সেটাকে ভেঙে ব্যবহার করতে হবে, এবং এক শেপের সাথে আরেক শেপের কালার যদি আপনি সেম ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে ওই যে বললাম সব জায়গায় ব্যবহারটা সমস্যা হবে। মনে করেন আমার টি শার্ট হচ্ছে ব্ল্যাক, বা আমার টি শার্ট হচ্ছে গ্রিন, তো বা ব্ল্যাক টি শার্টে আমি ভাবতেছি হোয়াইট কালার লোগো আমার হবে। এরকম বড় বড় ব্র্যান্ডের এরকম দেখেন না যে স্যামসাং এর কালার হচ্ছে ব্ল্যাক কিন্তু টি শার্টে ব্ল্যাক, তাহলে তার লোগোর রিভার্স হয়ে কি হয়, ম্যাক্সিমাম কিন্তু হোয়াইট হয়। তাহলে আপনি যদি এটাকে হোয়াইট করে ফেলেন, আপনি বুঝতে পারবেন শেপ দুইটাকে আলাদা নাকি আদৌ একসাথে ছিল। বোঝা যাচ্ছে তো একসাথেই আছে, আলাদা বোঝা যাচ্ছে। এই জন্য এই ধরনের কোনো শেপ যদি আপনাকে ব্যবহার করতে হয়, মনে রাখতে হবে আপনাকে অবশ্যই একটা গ্যাপ মেনটেন করতে হবে। এখন যদি আমি বলি যে এটা আপনি প্রেজেন্টেশন করেন যে কোনো কালারে, আপনি ইনস্ট্যান্ট প্রেজেন্টেশন করতে পারবেন। ওই গ্যাপ কিন্তু ঠিক স্পষ্ট, গ্যাপটা মানে কি এটা ফাঁকা। কখন আমরা সেটা শেপ দিয়ে কপি পেস্ট করে তৈরি করি, কখন আমরা অফসেট পাত দিয়ে তৈরি করি, কখন আমরা স্ট্রোক দিয়ে তৈরি করি। আজকে অবশ্য স্ট্রোক দিয়ে আমরা একটা গ্যাপ তৈরি করা শিখবো, এটা খুব গুরুত্বপূর্ণ বলে আজকে ইস্যু দেখাবো এটা। দেখছেন? ক্লিয়ার? তার মানে আপনি সব জায়গায় যেন ব্যবহার সবসময় করা যায়, ওই তিনটা কাজের শুরুতে মনে রাখতে হবে। আপনি গ্রেডিয়েন্ট ইউজ করছেন, মনে করেন এক ভদ্রলোক ক্যাপ প্রিন্ট করবে কোম্পানির জন্য, ক্যাপ ক্যাপ করে না অনেকে, ট্রাভেল করতে গেলে দেখবেন অনেকে ক্যাপ করে, অনেক রেলি করার জন্য অনেকে ক্যাপ করে। ক্যাপের মধ্যে কখনো প্রিন্ট হয়, কখনো এমব্রয়ডারি হয়। তো এমব্রয়ডারি হলে আপনি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করলে কীভাবে এমব্রয়ডারির মধ্যে আনবে, কালার একটা আনতে পারবেন, গ্রেডিয়েন্ট আনবে কীভাবে? তার মানে আপনি গ্রেডিয়েন্টটা না ব্যবহার করলে সবচেয়ে উত্তম, ভালো হয়। ঠিক আছে, লাস্ট কথা শেষ করবো এই স্টেপটাতে, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের সাথে প্রাসঙ্গিক এটা মনে করার কারণ নাই, কখনো হবে প্রাসঙ্গিক কখনো হবে না। একটা এক্সাম্পল নেই, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। যেমন ধরেন আমরা খুঁজতেছি হচ্ছে বাংলাদেশের নাম করা খুব ব্র্যান্ড, সেটা হচ্ছে গ্রামীণ ফোন। গ্রামীণ ফোন তাদের যে লোগো, আমি একটু ইমেজ দেখাই আপনাদের, তাদের লোগোটা হচ্ছে এটা। আপনারা আমারে বলেন তো এইটা থেকে কি রিফ্লেকশন পাচ্ছেন গ্রামীণ ফোনের নামের সাথে বা তাদের কার্যক্রমের সাথে? তেমন একটা কি আমরা ফিল করতে পারি? মানে একদম সাধারণ চোখে, ডিপলি দেখার দরকার নেই, সাধারণ চোখে আমার এক স্টুডেন্ট আনসার করছে, স্যার এটা ফ্যানের মতো লাগে। আসলে কিন্তু তার এই চিন্তাটা আমার এখনো মনে আছে, অনেক বেচ কয়েক বেচ আগে একবার বলছিল। আমি অনেক বেচ এটা বলছি যে আমার এই এটার কথা আসলে আমার মনে হয় ওই স্টুডেন্টের কথা, যে খুব সহজ সরল মনে আমাকে বলে ফেলছে স্যার ফ্যানের মতো মনে হয়। পরে দেখলি ঠিকই তো আছে, ফ্যানের পাখার মতনই লাগে। বিশেষ করে আপনার যারা বিভিন্ন জাহাজের যে নিচে যে প্রপেলার থাকে নাকি, প্রপেলার অনেকটা দেখতে এরকমই, ঠিক না? তো এখন তারা আসলে এটা দিয়ে কি মিন করছে তাদের কোম্পানির অথরিটি বলতে পারবে, এছাড়া আমরা কিছু বানায় বানায় বলতে পারবো না। এরা হচ্ছে মূলত, হ্যাঁ এটা একটা ভালো কথা বলছেন, এদের মাদার কোম্পানি যেটা মানে মূল কোম্পানি গ্রামীণ ফোনের ম্যাক্সিমাম শেয়ারের মালিক যে কোম্পানি, এটার নাম হচ্ছে টেলিনর। টেলিনর, তো টেলিনরের লোগোই হচ্ছে এটা। তো তারা যেহেতু আমার এই কোম্পানিতে মানে বাংলাদেশে গ্রামীণ ফোনে তাদের মালিকানা অনেক বেশি, তাহলে এখানে আমার ক্ষমতা তো দেখাইতে হবে। তো ওনারা চাইছে যে ওনার লোগোটাই থাকুক, তো ওনারটাই আছে। এখন গ্রামীণ ফোনের অ্যাকচুয়াল লোগোটা কিন্তু এটা ছিল না, গ্রামীণ ফোনের ওল্ড লোগো। আর আমরা অনেক আগে যারা ফোন ব্যবহার করছে বা অনেক শুরুতেই বাংলাদেশ যখন ফোন আসছে তখন 2006-এ তখন তারা এটাকে চেঞ্জ করছে। তো তখন নামের সাথে কিন্তু ফোনের পুরাই মিল ছিল। বাংলাদেশের যে ন্যাশনাল ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগের রং, এবং বাংলাদেশের যে গ্রামীণ ফোন, ওরকম মানুষের একটা ইম্প্যাক্ট। এবং তখনকার সময় এই নাম করা কাঠেওয়ালা যে ফোনগুলো খুবই মানে ফেমাস ছিল। হ্যাঁ, তখনকার মানুষ কিন্তু এই ফোনটা ব্যবহার করতো, এবং এটা দিয়ে ফ্রিকোয়েন্সি, এই জিনিসটা মানে ডিজাইনার এখানে তার নামের যথার্থই দেখাইছে। ওই যে একটু আগে আমরা পড়তেছিলাম এখানে যে প্রতিষ্ঠানের সাথে প্রাসঙ্গিক, একদম প্রাসঙ্গিক, কিন্তু সবসময় প্রাসঙ্গিক হয় না। একটু আগে তো দেখলেন টেলিনরের লোগোর মধ্যেও কিন্তু আমরা তেমন একটা প্রাসঙ্গিকতা খুঁজে পাচ্ছি না। তো সবসময় হবে এমনটা না। যেমন ধরেন শাওমির লোগো দেখছেন আপনারা? আচ্ছা দেখি তো, শাওমির লোগোটা হচ্ছে এটা, সবাই চেনেন? এদের নামের সাথে ফোনের কোথায় মিল আছে কোথাও? না। আমরা এমআই বলতেছি মুখ দিয়ে, আবার শাওমি ওদের নাম। তো বিষয়টা হচ্ছে যে সবসময় মিল থাকতে হবে এমন না। ক্লিয়ার? শাওমির কথা আসে যেহেতু আমি একটা কথা ক্লিয়ার করি,
আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন শাওমি বেশ কিছুদিন আগে তাদের লোগো কিন্তু আপডেট করছে, তো অলরেডি স্পষ্ট আনসার আপনি দেখতে পাচ্ছেন এখানে, এটা দেখার কারণে আমার মনে হয়েছে। তো তারা তাদের যে বর্তমান লোগো এটা আপনারা এই যে বের হলেও বিভিন্ন শপের সাইনবোর্ডে দেখতে পারবেন, বর্তমান লোগো হচ্ছে এটা এবং তাদের ওল্ড লোগোটা হচ্ছে এটা। এখন ডিজাইনার কি করছে, ডিজাইনার হচ্ছে যে এরকম একটা রেক্টাঙ্গুলার শেপ নিছে, কিছুটা রেডিয়াস ছিল, তখন তারা এটাকে আপডেট করছে, ডিজাইনার শুধু রেডিয়াসটা বাড়াই দিছে। কিন্তু এটার জন্য শাওমি কি করছে আপনি জানেন? ইউনিভার্সিটি হচ্ছে ইউএসএ একটা নাম করে ইউনিভার্সিটির গ্রাফিক ডিজাইন বিভাগের উনি হচ্ছে চিফ, ওই চিফকে হায়ার করছে তার লোগোটা আপডেটের জন্য। এত বড় একটা ব্র্যান্ড যে কাউকে তো হায়ার করবে না, ওই চিফকে হায়ার করছে একটা বিশাল বাজেটের বিনিময়ে, এত বেশি বাজেট যেটা নিয়ে মার্কেট প্লেসে কন্টিনিউ আলোচনা হয় এবং অনেকে যারা এই সাথে কানেক্টেড আপনারা হয়তো দেখতে পারবেন, এই যে অলরেডি এটার জন্য ইউটিউব ভিডিও আছে, এই যে দেখেন কত 3 লক্ষ 300,000 না 3 লক্ষ ডলার, ডলার 3 লক্ষ ডলারের বিনিময়ে তাকে বাজেট দিচ্ছে যে আমার লোগোটা আপডেট করে দাও, বুঝতে পারছেন? এখন সে এটা থেকে এটা বানাই দিচ্ছে, শাওমি হ্যাপি, ভদ্রলোকে হ্যাপি, বুঝতে পারছেন না? ক্লায়েন্ট যদি হ্যাপি হয়, এখানে আপনার কোনো সে থাকার উচিত না যে এত বাজে দিতেছে তার জন্য কিছু একটা করি। আবার বাংলাদেশের মানুষের একটা অভ্যাস আছে যে কাজ করে না আবার বলে টাকাটা হালাল করে নি, দেখবেন অনেকে আছে যে টাকাটা হালাল করে নেয়, মানে এরকম অনেকে, আমার এক কাজিন আছে স্কুলে জব করে, প্রায় সময় আমাদের অফিসে আসে আর কি। তো অনেক সময় স্কুলে ডিউটিতে হয়তো ছুটি নিয়ে কোনো একটা কাজে আসে, তো আমরা অনেক সময় দুষ্টুমি করে, আমাদের অফিসে একজন আছে বলতেছে যে ভাই বেতন যে পাচ্ছে টাকাটা একটু হালাল করে নেন না, এই এখন স্কুলের টাইমে আপনি এখানে কি করেন? তো উনি কিন্তু ওই ছুটি নিয়ে আসছে। তো যাই হোক, এখন এই বিষয় হচ্ছে এটা যে আমরা বাজেট বেশি দেখলে আমাদের কাঁপাকাঁপি শুরু হয়ে যায় এমনটা না, আমাদের কাজের মূল্য আমাদেরকে দিতে হবে। যে আমরা এত কষ্ট করে শিখতেছি, হয়তো আমরা আরও কিছুদিন কষ্ট করব এবং আমাদের মেইন কষ্টের সময়টা হবে যখন আমাদের কোর্সটা শেষ হবে, তখনই জার্নিটা শুরু হবে, কষ্টের জার্নি। কারণ হচ্ছে আশপাশের মানুষজন আপনাকে কষ্ট দিবে, আপনার পরিবারের মানুষও টুকটাক কষ্টের কথা বলবে। কিভাবে কষ্ট বলতে? পেন পেন, আপনাকে জিজ্ঞেস করবে কি শুনলাম ফ্রিল্যান্সিং করতেছো, কি শুরু হয়েছে ইনকাম, কত ইনকাম করছো এতক্ষণ পর্যন্ত, কি কিছুই তো দেখা যাচ্ছে না, 2-3 মাস তো হয়েছে কোর্স শেষ হয়েছে, কই ইনকামে ধরা দিছে? আবার একজন বলে বলছিলাম না করার দরকার নাই। এই সকল কথা আপনাকে টলারেট করতে হবে এবং সেই দিন আসতেছে, এই ঝড়টা যখন আপনি সামলাইতে পারবেন, রেজাল্ট যখন আসবে, তখন আবার এই সকল লোক সব আপনার ফেভারে চলে আসবে এবং তখন আপনার নেগেটিভ কেউ কথা বললে ওরাই রিপ্লাই দিবে, আপনি বসে থাকবেন, আর কেউ মানে উল্টা কথা বলার সুযোগও নেই। যখন কারো ইনকাম স্টার্ট হয়ে যায়, এখানে অসংখ্য আমাদের অফিসে উদাহরণ আছে স্টুডেন্টদের এরকম পুরো ফ্যামিলি নেগেটিভ, তারে পারলে বাড়ি থেকে বাইর করে দেয়, এরকম একটা সিচুয়েশন হয়েছে। কারণ টাকা তারে বলতেছে টাকা নষ্ট করছো, তা টাকা নষ্ট করলে তো তার ব্যাপারে এর আগেও যদি সে 2-3 বার টাকা নষ্ট করে থাকে, আবার আমাদের এখানে এসে তার রেজাল্ট আসতেছে না, আলটিমেটলি ওইটাও নষ্টের খাতায় নাম লিখছে, তো এরপরে তার উপরে এমন প্রেশারটা অবস্থা, বের করে দেওয়ার মতো অবস্থা। আমি অনেক বুঝায় শোনায় রিকোয়েস্ট করে 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 আলটিমেটলি যখন কাজ পাইছে, দুই পক্ষই খুশি, বুঝতে পারছেন? কাজ পাওয়া পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে, কারো হয়তো 3 মাস 4 মাস 2 মাস পর্যন্ত লাগতে, ভাগ্য ভালো হলে আরও আগে হয়, কিন্তু সেটা আমি বলতেছি না, কারণ সবার ভাগ্য তো একরকম না, ঠিক আছে? তো যে বিষয়টা আসতেছি সেটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনে এই বাজেটটা দেখার পর আমার মনে হলো আর কি, যে একটা কথা প্রচলন আছে, আমার একজন সিনিয়র আমাকে বলছিল যে তুমি যদি কষ্ট করে কোনো একটা কাজ এখন করো হয়তো ফিডব্যাক তুমি পাবে না, আবার করে পাবে না, 2 মাস 3 মাস করে পাবে না, কিন্তু এমন একটা কাজের মানে এগেনস্টে তুমি এমন একটা ফিডব্যাক তুমি পাবে যে আগে যত কষ্ট করতে সব চলে যাবে। একটা এমন একটা বাজেট চলে আসতে পারে, গ্রাফিক ডিজাইনের সিস্টেমটা এরকম, আপনার হচ্ছে না একটা দিন 2-3টা রেজাল্ট চলে আসবে, বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা আমার কাজে ব্যাক করি। তো পরবর্তী বিষয় হচ্ছে যে আমরা সিম্পল লোগোর একটা উদাহরণ এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা কুরিয়ার সার্ভিস কোম্পানি, অনেকেই চেনেন, ফিডেক্স। বাংলাদেশে এদের মেবি ঢাকাতে ছোটোখাটো ব্রাঞ্চ আছে কয়েকটা, কোম্পানি অথরাইজ না, মানে আমার বাংলাদেশিরা অনেক সময় ওদের মাল আনা নেওয়া করে বলে একটা সাইনবোর্ড মানে সংশ্লিষ্ট একটা বিজনেস করতেছে। তো ওরা কী ধরনের সার্ভিস দেয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কুরিয়ার সার্ভিস মানে কি জানেন তো? ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস। তার মানে আমি এই ছবিগুলো সংযুক্ত করছি শুধু আপনাদের বোঝানোর জন্য যে এদের কত বড় কোম্পানি। শুধু নাম দিলে তো আমাদের মনে হতো না, কারণ নামটা এতই সিম্পল যে এত বড় কোম্পানি, এত বড় একটা ব্র্যান্ড ফিল হতো না, এই জন্য ছবিগুলো আমি সংযুক্ত করছি। তো ফিডেক্সের ই এবং এক্সের মাঝখানে আপনারা একটু খেয়াল করে দেখেন যে একটা অ্যারো ভেসে আসতেছে, যেখানে কোনো শেপ নাই, কোনো রং নাই, শেপ থাকলে তো রং থাকতো, এটা হচ্ছে ফাঁকা।
তো ফাঁকা জায়গার মধ্যে আমরা কি দেখতেছি, একটা এরো এরো দেখতে পাচ্ছি, আপনারা কি দেখতেছেন কিনা, ই এবং এক্স এর মাঝখানে, মানে এই ই এবং এক্স কে ক্লোজ করার কারণে একটা এরো ভেসে উঠছে। এই ফাঁকা জায়গায় কোনো কিছু প্রকাশ যদি আপনি করতে পারেন, এটাকে বলে লোগোর লোগোর মধ্যে বিশেষ করে এই জিনিসটা যদি কেউ করতে পারে, ওই ফাঁকা জায়গাটাকে বলে নেগেটিভ স্পেস। মানে এই নেগেটিভ স্পেস যদি আপনি বের করে কিছু একটা দেখাইতে পারেন, তো ওই কাজটা আরো বেশি সুন্দর হয়, ক্রিয়েটিভ হয়। তো এই জিনিসটা কোম্পানির পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছে। এখন এই যে একটা এরো উনি এখানে দেখাইতে পারছে, এছাড়া কোনো কাজ তো করতে পারে না ডিজাইনার। করতে পারে না বলতে করে নাই, উনি জাস্ট আউটলাইন করে লেখাগুলোকে চাপাই দিচ্ছে, মানে স্পেসিংগুলো একদম জিরো করে দিচ্ছে। বুঝতে পারছেন? তো স্পেসিং জিরো করতে যে হয়তো ওখানে জিনিসটা বেশি উঠছে। এখন তাদের সার্ভিসের সাথে এই যে একটা এরো যায় কিনা, ডিজাইনার সেটাকে মিন করতে পারছে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই। কারণ হচ্ছে কুরিয়ার সার্ভিস মানে হচ্ছে গতি, ফাস্ট ডেলিভারি। তো এরো আসলে অনেক কিছু প্রকাশ করে, এরো বলে এদিকে আসুন, এরো হচ্ছে গতি ইন্ডিকেট করে। তো এদের একটা গতি মিন করছে, বুঝতে পারছেন? তার মানে খুব কুইক সার্ভিস বা দ্রুত ডেলিভারি দেয়। তো ওই অ্যারোটা ক্লায়েন্ট হয়তো বা বুঝতে পারছে বা হ্যাপি হয়েছে তার কথা শুনে, বাস ফাইনাল করছে, সারা দুনিয়াতে তার ব্র্যান্ডিং চলতেছে। বুঝতে পারছেন? নেক্সট দেখেন, এ সবাই চেনেন, অ্যামাজন হচ্ছে যে এত বড় কোম্পানি যে ওয়ার্ল্ডের বর্তমানে শীর্ষ ধনী এই লিস্ট থেকে রিসেন্টলি ওনার নাম কাটা গেছে, মানে অবস্থান ওই শীর্ষ এক দুইয়ের মধ্যে আছে, শীর্ষ এক দুইয়ের মধ্যে ওনার অবস্থান। তো ওনার বিজনেসটা কি? একজনের পণ্য ওনার মাধ্যম হয়ে একজনের কাছে যায়, যা আবার উনি সেল করে না, উনি জাস্ট প্ল্যাটফর্মটা দিচ্ছে। তো প্ল্যাটফর্মটার ব্র্যান্ডিংটা এমন এক জায়গায় পৌঁছাইছে যে সারা দুনিয়ার মানুষ যারা প্রোডাক্ট সেল করে, ওদের এখানে সেল করতে পারলে তারা, মানে তারা ধন্য হয়, তারা চায় যে ওদের মার্কেটে সেল করতে, কারণ ওদের মার্কেটে এত সেল হয়। আপনি অবাক হবেন যে ইউএসএ যারা থাকে, ইউরোপে যারা থাকে, তারা বসে থাকে কখন অ্যামাজন অফার দিবে। এমনকি শোরুম থেকে প্রোডাক্টের অনেকে বন্ধই করে দিচ্ছে, বসে আছে যে অ্যামাজন থেকে নেই, অ্যামাজনে $10 কম আছে, ওখান থেকে নিলেই সুবিধা। আপনি আরব দেশে কেউ থাকে, আপনি জিজ্ঞেস করে দেখেন, এই সবাই অ্যামাজন থেকে নেওয়ার চেষ্টা করে। যদিও আরব দেশে অ্যামাজনের চেয়েও ভালো একটা ব্র্যান্ড চলে আসছে, নুন নামে একটা কোম্পানি আছে, খুবই নাম করা, এবং এরা আসলে অ্যামাজনকে টপ হয়ে গেছে। কি কারণে? আরব দেশগুলোতে ওরা অনেক বেশি অফার দেয়। ওরা আরব দেশের লোকই তো, তো ওরা বুঝে আরব দেশের কি চায়। তো ওরা ওই রকম ভাবে কোম্পানি পরিচালনা করতেছে, এবং ওই নুন বেশি দাপায় বেড়াইতেছে, বিশেষ করে আরব দেশগুলোতে। না হলে সারা পৃথিবীর সব দেশে দেশে এই অ্যামাজনের জয় জয়কার বলা দেয়। এই জন্যই তো ওয়ার্ল্ডের শিশু ধনী উনি হইতে পারছে। বুঝতে পারছেন না? তো এখন এত বড় একটা কোম্পানি ব্র্যান্ড বা এত বড় প্রতিষ্ঠান, তার লোগোর মধ্যে কাজ কোথায়, কালার কোথায়, শেপ কোথায়, কই ডিজাইন? এখান থেকে আমাদের শিক্ষণীয় একটাই, যে যত সিম্পল করতে পারবো তত সুন্দর হবে। বুঝতে পারছেন? বড় ব্র্যান্ড, বড় বাজেট, বিগ বাজেট, আমাদের অনেক কিছু করতে হবে এমনটা না। সিম্পল যদি প্রেজেন্টেশন করতে পারেন, ওটা অসাধারণ হবে। এবং তারা কিন্তু এখানে শর্টলি আমরা যদি বুঝে, এখানে কি এ টু জেড। অ্যামাজন আসলে কিন্তু এ টু জেড, অ্যামাজনে নাই এমন কোনো প্রোডাক্ট নেই। বুঝতে পারছে সবাই? নেক্সট হচ্ছে কি কি বিষয় আমরা খেয়াল রাখবো, এটা সবচেয়ে বেশি আমরা ভুলে যাই, সেটা হচ্ছে, এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় অসুবিধা যারা আমরা প্রফেশনালি কাজ করব। স্টিকি নোটস আছে না, আপনারা যে পেছনে আটা থাকে যে প্যাডগুলো, এই স্টিকি নোট কিন্তু ব্যবহার করতে হবে যদি সত্যি সত্যি আপনি ক্লায়েন্ট পেয়ে যান। মানে ক্লায়েন্ট পাওয়া যখন শুরু হবে আপনার জার্নি, বা আপনার ডেইলি রুটিনগুলো, মানে স্টিকি নোটের অভ্যাস করতে হবে আসলে। এটা কিন্তু আমরা অনেকে জানি না। প্রফেশনালরা সারা দুনিয়াতে যেখানে যেখানে বসে, দেখবেন যে একটা সাইড রাখে যেখানে তার স্টিকি নোটগুলো লাগানো হয়। ডেইলি ওয়ার্ক লিস্টগুলো ওখানে লিখে রাখতে হয়, অথবা আগামী দিনের ওয়ার্ক লিস্টগুলো লিখে রাখতে হয়, বা আগামী দিন বিকালে এরকম একটা ওয়ার্ক লিস্ট করবো, এটা করে আপনি লিখে রাখতে হয়। এবং এগুলো বিভিন্ন কালারও হয়, কেন জানেন? মনে রাখার জন্য, মেনশন করার জন্য, যে হ্যাঁ এই কালারটা লাগায় রাখছে, আমার চোখে লাগবে। সব যদি এক কালার হয়, তখন কিন্তু আপনি আপনার ওই স্পেসিফিক যেটা যেটা আপনার বেশি দরকার ছিল, ওই অ্যাপয়েন্টমেন্টটা, ওইটা আপনি খুঁজে পাবেন না। এই জন্য বিভিন্ন কালারের ভেরিয়েশন আসে, ডিটেক্ট করতে সুবিধা হয়। তো এই নোটটা আপনারা যাদের বাসায় স্পেস নাই, অনেকে সিপিউর সাইড কভারে লাগে। হ্যাঁ, আমারও জায়গা একসময় ছিল না, যখন আমি সিপোর সাইড কভারে, যে টেবিলের উপরে আমার সিপো থাকতো, তো ওই সাইড কভারে মানে একদম ভরা ফেলতাম। উইকলি সব ফেলাই দিতাম, কাজ শেষ হলে ছোটো ছোটো, এমন না যে আপনি একটা কাগজের একটু লেখার জন্য আমি কাগজটা নষ্ট করবো, কাজটা অর্ধেকটা লাগে, অর্ধেকটা পরে করবো, এরকম কাহিনী করিয়েন না, ঠিক আছে? ওটাতে আপনি একটা ছোট কাজ, যে আগামীকাল সন্ধ্যায় আমি একটা, বা আগামী রাতে আমি একটা ছোট্ট বিজনেস কার্ড করবো, এটা লিখে রাখলেন। রাত 10টা একটা বিজনেস কার্ড করবো, লাগা রাখলেন। পিজি সামনে বসছেন, এটা আপনার মনে করাই দিবে, আরে একটা বিজনেস কার্ডের কথা রাত 10টা, এই বসে পড়ি। ওটা মেন আবার মানতে হবে, ওটা আপনি লিখতেছেন আপনার জন্যই, কিন্তু আপনাকে আবার মানতে হবে। আপনি থাক, অনেকে দেখবেন যে রিমাইন্ডারের জন্য অ্যালার্ম সেট করে রাখে, আবার সেই রিমাইন্ডারের সময় হয়ে গেছে, রিমাইন্ডার দিচ্ছে, দেখা কাইটা দেয়, এখন রিমাইন্ডার দিছো কেন? মানে এরকম
করে কিন্তু, ঠিক আছে? তো এই স্টিকি নোটগুলো ব্যবহার করলে আমার মনে হয় ভালো হবে। নেক্সট হচ্ছে, এখানে কোনটা নিয়ে কোশ্চেন থাকলে বলো। এখানে একটা কোশ্চেন আমারই, মানে আমি যদি আপনাদের হয়ে মানে বসে ক্লাস করতাম, আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করতো যে কোম্পানির স্থান দিয়ে কি হবে, কেন সে কি যদি ঢাকার হয় তাহলে আমি ভালো সার্ভিস দিব, আর সে যদি আমাদের এখানকার গ্রামের হয় তাহলে সার্ভিস দিব না, নাকি তাকে কোনো রকম একটা দিলেই চলবে? আসলে স্থানটা হচ্ছে আমাদের দেশের ক্ষেত্রে না, স্থান হচ্ছে যে আরব দেশগুলো যদি ক্লায়েন্ট হয়, এক ধরনের সার্ভিস বা এক ধরনের প্রোডাক্ট বা এক ধরনের কালার তারা পছন্দ করে। বিশেষ করে আরব কান্ট্রির মানুষেরা রেড, অরেঞ্জ, ইয়েলো খুব বেশি পছন্দ করে। এছাড়া আহ, কিছু ডিপ কালারও পছন্দ করে, তবে তাদের কালারগুলো সিলেক্টেড থাকে। আর ইউরোপের ক্লায়েন্ট বা আমেরিকার ক্লায়েন্টগুলো হয় হচ্ছে খুবই ম্যাট কালার, তাদের ডিজাইন হতে হবে মিনিমাল, কালারগুলোর মধ্যে অত বেশি শাইনিং থাকে না, এবং আপনি যে কোনো কালারে তাদেরকে খাওয়াতে পারবেন। তবে চকচকা রেড, চকচকা ব্লু, চকচকা গ্রিন ওইসব খায় না, ওরা চায় ম্যাট কালার। বুঝতে পারছেন? তো এই জন্য স্থানটা আমাদের জানতে হয়, শুধু কালারের ব্যাপারটা শুধু বোঝার জন্য আর কি। এরপরে ওই যে আপনাদের বলছিলাম ফিডেক্সের মধ্যে যে সার্ভিস বেস তার একটা সিম্বল শো করতে পারছে, এখানেও আপনি যখন একটা নতুন লোগো নিয়ে ভাববেন, তো ওই কোম্পানির সার্ভিসটা কি, কারা তার ক্লায়েন্ট, এটা আমার জানতে হবে। এটা জানলে আপনি যখন লোগোটা নিয়ে ভাববেন, ওই ভাবনার মধ্যে একটা না একটা ইম্প্যাক্ট ফেলবে, ঠিক আছে? দেন বয়স একমাত্র হচ্ছে সাব ব্র্যান্ড থাকলে অথবা রিডিজাইনের জন্য, যে তার কোম্পানির লোগো আছে, সে নতুন করে ডিজাইন করতে চায় এই জন্য। আর সবচেয়ে আপনার কাজকে সহজ করবে এখানে যে পয়েন্টটা, সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী কারা, কারা আমার কম্পিটিটর। ধরেন আপনি ব্রাউনওয়ে শহরে একটা স্কুল খুলতে চাচ্ছেন, বা একটা মাদ্রাসা খুলতে চাচ্ছেন, বা একটা প্রতিষ্ঠান খুলতে চাচ্ছেন, তো ওই টাইপের স্কুল, মাদ্রাসা, প্রতিষ্ঠান কি আর নাই? আছে তো। এখন যিনি খুলবেন উনি কি প্রথমে টার্গেট করবে সদরের সামনে যে কয়টা ফার্মেসি আছে এই কয়টা গণিত, ওইদিকে মিষ্টির দোকান কয়টা আছে, তার এটার সাথে মিলে কনসেপ্টের সাথে? এটা কি কখনো ভাববে? যদি সে স্কুল ওপেন করে, সে নিশ্চয়ই মনে রাখবে ব্রাউনের শহরে নাম করে স্কুল কয়টা আছে, ওদের স্কুলের ড্রেস কোড কি, ওদের ড্রেস কোডের কি কালার আছে, ওদের এই কি বলে নিয়ম কানুন কি, ওদের কম নাম কি প্রতিষ্ঠানের, ওদের প্রতিষ্ঠানের লোগো বানানোর জন্য চিন্তা করলে আগে ভাববে ওদের লোগো বুঝবে। এরপরে সে ভাববে বাংলাদেশের টপ নচ যত কোম্পানি প্রতিষ্ঠান আছে, স্কুল, এদের লোগো কি। তো এইভাবে যখন ক্লায়েন্ট ভাববে, আপনাকে ওদের মতো করে ভাবতে হবে নিশ্চয়ই, তাহলে আপনার কাজটা সহজ হবে না? যে কোম্পানি যেখানে খুলতেছে, ওই যে বললেন স্থানটা কেন জানবেন, ওইখানে যে আরও যে কোম্পানিগুলো আছে যারা ব্যবসা করতেছে, অনলাইনে সার্চ দিলে এরিয়া ভিত্তিক সব কোম্পানি আপনার সামনে এসে হাজির হবে। এটা গুগলের বের করা কোনো বিষয় না, আপনারও কোনো বিষয় না। তো আপনি ওখান থেকে একটা আইডিয়া নিলে কাজটা অনেকটা সহজ হয়ে যায়। বুঝতে পারছেন? কম্পিউটারটা বাই করতে পারলেই হয়েছে। নেক্সট, এইটা হচ্ছে বেশিরভাগ কথাবার্তা হচ্ছে ক্লায়েন্টের সাথে যদি আপনার মিটিং হয়, ডিসকাশন হয়, তখন আপনি এই তথ্যগুলো পাবেন। যে স্টোরি লাইন, কেন আপনি নাম পছন্দ করছেন, কেন আপনার এরকম লোগো হইতে হবে, বা আপনার পছন্দের কোনো কনসেপ্ট আছে কি না, এটা। তারপরে কোম্পানি কি চায়, মিশন কি, তাদের ক্লায়েন্ট কারা, এই ধরনের সব কিছু আপনি ডিসকাশনের মধ্যে বের করতে পারবেন। আর এছাড়া তেমন কোনো কাজ এখানে নাই। যদি আপনার কথা হয়, তাহলে আপনি এইসব প্রশ্ন আমি আপনাদের তুলে দিছি, আপনারা তাকে প্রশ্ন করে করে উত্তর বের করবেন। এবং আপনি অবশ্যই যদি সরাসরি ডিসকাশন হয়, কাগজ কলম নিয়ে বসতে হবে সাংবাদিকের মতো, কারণ না হলে আপনি সব কথার আনসার আপনি মনেও রাখতে পারবেন না। ঠিক আছে? নেক্সট, কোথায় ব্যবহার হবে এটা আসলে বলার কিছু নাই, তারপর লিখে রাখছি যে সব জায়গায় তো ব্যবহার হবে। লোগো কি এখন কোনো জায়গা বাদ আছে যে ব্যবহার হয় না? সব জায়গায় ব্যবহার হয়। এমনকি আপনি যে কাঁটা চামচ দিয়ে মিষ্টি খাবেন, ওই কাঁটা চামচের পেছনে দেখবেন ওই চামচ কোম্পানির ব্র্যান্ডিং করতেছে, মানে সব জায়গায়। ঠিক আছে? তো এখানে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটা কি অনলি ট্যাক্স লোগো হবে, না হলে সিম্বল থাকবে সাথে, নাকি শুধু সিম্বলের উপরে হবে? আসলে শুধু সিম্বলের উপর লোগো হয় না, লোগো মানুষ চিনবেই না কিসের কোম্পানি, কিসের সিম্বল। তবে একটা পর্যায়ে ব্র্যান্ড হলে, পরিচিতি যখন পাবে, তখন আপনি হয়তো বা ট্যাক্স ছাড়া অনলি, যেমন একটা সিম্বল আছে আমরা খুব পছন্দ করি, এবং এই সিম্বল থাকলে আমরা ওই প্রোডাক্টটা অনেক সময় কিনিও, চিনেন মনে হয় নাইকি।
তাই না? বড় ব্র্যান্ডগুলো প্রথমে একটা নাম ছিল। ট্রাউজার কিনতে গেলে বলে, এই নাইকির সিলটা আছে কিনা, এডিডাসের সিলটা আছে কিনা, একটা হোয়াইট টি শার্টে একটা নাইকির স্টিকার আছে কিনা, খুব ভালো লাগে। মানে ব্র্যান্ডটা এমন পর্যায়ে পৌঁছেছে যে ওদের ব্র্যান্ডের স্টিকার আছে কিনা আপনি ফিল করতে পছন্দ করেন। আবার আপনার এই টি শার্টে যদি কোনো হোটেলের একটা স্টিকার দেওয়া থাকে, তাই? আপনি টাকা দিয়ে কিনবেন? আপনার নিজের প্রতিষ্ঠানটাই তো আপনি পড়বেন না, যে দেখো ফ্রি পে, এখন নিজেরটা পরে পরে ঘুরতেছে, মার্কেটিং করতেছে। কিন্তু জি। অন্যের ব্র্যান্ড কিন্তু ঠিকই ব্র্যান্ডিং করতেছে, করতেছে না? ট্রাউজার কিনতে গেলে একেবারে আমি একদিন দাঁড়ায় আছি, বলতেছে এই ভাই এটা কি এডিডাসের স্টিকার আছে? এরকম নাই, এডিডাসের প্রোডাক্ট নেই। আসলে কি এডিডাস না তো, ওই এডিডাসের শুধু স্টিকারটা আছে। মানে বলতেছে এডিডাসের প্রোডাক্ট আছে কিনা বা এডিডাসের ট্রাউজার আছে কিনা। বুঝতে পারছে? তো এই কি পর্যায়ে তাদের ব্র্যান্ডকে তারা নিয়ে গেছে। কারণ বিভিন্ন বড় বড় যারা খেলোয়াড় আছে তাদেরকে পা থেকে মাথা পর্যন্ত স্পন্সর করে, জুতা থেকে ক্যাপ পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টে তাদের স্পন্সর। মানুষ দেখতে 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 মুখস্থ করে ফেলছে। এটা না থাকলেই নাকি বুঝে ফেলে, মানে নাম থাকতে হয় না। তো যাই হোক, আমরা আমাদের মূল টপিকে চলে যাই। আজকে আর কথা না, তো এখানে এই কথাগুলো লিখে দিছি। অনেক আলোচনা হয়েছে, একটু বোরিং লাগছে আমি জানি, কারণ হচ্ছে যে আলোচনা শুনতে ভালোই লাগে না, কিন্তু আলোচনাগুলো করতে হয়েছে। যদি কেউ পেশাদার ডিজাইনার হতে চান, বিশেষ করে এই ক্যাটাগরিতে, তার কাজে লাগবে ইনশাল্লাহ। আর এখানে আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও ফুটেজ, যদি আপনারা বাসায় গিয়ে দেখবেন, আমি জাস্ট একটু কথা বলবো বলে ওপেন করতেছি। Hello এটা ইউটিউব থেকে everyone, নেওয়া, welcome back to my channel. সরি, হ্যাঁ, ইউটিউব থেকে নেওয়া। আমি জাস্ট একটা জিনিস আপনাদের বলার চেষ্টা করবো এখানে, যে যখন আপনাদের হাতে কাজ থাকবে না, কোনো ক্লায়েন্ট থাকবে না, তাহলে আপনার উৎপাদন মানে কাজের কি বন্ধ করে ফেলবেন দরজা? এটা তো অ্যাজ লাইক ফ্যাক্টরি। আপনি যে ডিজাইনার, আপনি কিন্তু ফ্যাক্টরি ওপেন করতেছেন। ফ্যাক্টরি কি যারা মেশিন চালায়, আপনারা দেখবেন যে বড় বড় ফ্যাক্টরি কখনো বন্ধ থাকে না, শিফটিং হয়, তাও মেশিন চালু থাকতে হবে, তাইলে তার কোম্পানি রানিং থাকবে। তা এখন আপনার কোম্পানি রানিং এর জন্য আপনি কি করবেন? এটা হেল্প নিতে পারেন মাঝে মধ্যে। লেটার দিয়ে লোগো বানাবেন, অনলি লেটার দিয়ে এ থেকে জেড পর্যন্ত। কারো হয়তো লেটার পছন্দ বি, কারো লেটার পছন্দ সি। আর আমি মনে করি যার যার নামের প্রথম যে অক্ষরটা লেটার, ওটা দিয়ে করলে আরও বেশি আপনাদের এফোর্ট আপনারা দিতে ইচ্ছা করবে। আর যখন আপনি লেটার দিয়ে না, ওয়ার্ড দিয়ে বানাবেন, তো এমনিতে দেখবেন যে কত ওয়ার্ড মনে পড়ে, কাজ করতে বসছেন কোনো ওয়ার্ডই মনে পড়তেছে না। ওই মনে যাদের পড়ে না তাদের জন্য হচ্ছে এই ওয়েবসাইট র্যান্ডম ওয়ার্ড জেনারেটর। এখানে র্যান্ডমলি ওয়ার্ড সে বিভিন্নভাবে বানায় দেয়, কিন্তু এমনটা মনে করার কারণ নেই যে একেবারে অর্থবহ ওই কোম্পানির জন্য মেনশন করে ওয়ার্ড বানিয়ে দিতেছে। সে নিজে নিজে র্যান্ডমলি কালার বানায় দেয়। আপনার র্যান্ডমাইজ একটা অপশন গ্রেডিয়েন্টে দেখেন নাই? গ্রেডিয়েন্টে ফটোশপে একটা অপশন ছিল র্যান্ডমাইজ, ক্লিক করলে অটোমেটিকলি কালার হতো। তো এই সবগুলো কালার কি আপনার পছন্দের আসে? কখনোই আসে না। তো এখানে সব ওয়ার্ড আপনার পছন্দের হবে না, কিন্তু ওখান থেকেও ওই ফ্রির মধ্যে বাছাই করে নেওয়া আর কি। বুঝতে পারছেন না? এই আর কি। দেখেন এখানে লিখতেছে যে কয়টা ওয়ার্ডে চাইতেছে, তারপর এখানে কোন লেটার দিয়ে শুরু হবে এখানেও লিখতে পারবে। নেক্সট হচ্ছে র্যান্ডম করতে থাকবে। দেখেন জেনারেট চাপ দিলে কি হবে, মানে এর নিচে নিচে যেন থাকে, লেস দেন দিছে, হ্যাঁ, 6টা লেটার নিচে যেন থাকে। এই যে দেখেন ট্র্যাক স্ট্যান্ড আসছে, একটা প্রোডাক্টটা সে খুঁজতেছে, ঠিক আছে? তার মানে এই ওয়ার্ডটা তার পছন্দ হচ্ছে, মানে র্যান্ডমাইজ করেও করেও একটা পছন্দ করে নিল। এরপরে কাজটা কি করে দেখেন, এরপরে যে এটা কার সাথে আলোচনা করবে, কিসের ব্র্যান্ড, কি ধরনের সার্ভিস দিবে, কোনো আলোচনা করার সুযোগ আছে? এটা একদম ফ্রি টাইম, কাজ নাই, আমি একটা কাজ করি, ওইরকম চিন্তা করে করতেছে। এখন এখন উনি কোনো উপায় না পেয়ে, ডিসকাশনের সুযোগ না পেয়ে কোথায় যেতেছে দেখেন, কই আসছে, এই ওয়ার্ড দিয়ে এখন ইমেজ খুঁজবে। ইমেজ থেকে উনি কি নিবে মূলত? আইডিয়া, আইডিয়াগুলো নিবে, যে ইমেজগুলোর মধ্যে সিম্বলটা ড্র করলে কেমন হইতে পারে। তাহলে ডাক মানে তো বুঝতে পারছেন, আর স্পিড মানে কোনো দিকে গতি দেখাইতেছে। এখন এরপরে কি করে আপনারা দেখবেন, দেখছেন? যদিও ওনার এটা যেহেতু উনি ভিডিও মেক করবে, আগে থেকে হয়তো অনেকগুলো স্কেচ করে একটাকে ফাইনাল করছে, সেটাই হয়তো উনি শ্যুট করছে আর কি। কিন্তু আপনারা এটা ভাবেন না যে হয়তো বা আপনারও এমন পর্যায়ে আসতে পারে যে আপনি যখন একটু এক্সপার্ট লেভেলে যাবেন, আপনি যেটা ড্র করবেন ওটাই সুন্দর লাগবে। যারা পেইন্টার, দেখবেন যে বালতিতে রং দিয়ে, ঘর মোছার ব্রাশ দিয়ে পেইন্টিং করতেছে, এটা পেইন্ট হয়ে গেছে সুন্দর। আর আমরা সারাদিন চেষ্টা করে দেখবেন যে আপনি ঢালেন বালতি দিয়ে, ঘর মোছার ব্রাশ দিয়ে ট্রাই করেন, দেখবেন কিছু হচ্ছে না, ঠিক আছে? তো ওটা আর কি, যখন আপনি একটা পর্যায়ে এক্সপার্ট লেভেলে যাবেন, আপনি যেটা করবেন সেটাই সুন্দর হবে। এই যে তো
আমি একটু দ্রুত চলে যাই। এই যে দেখেন, এরপরে কি ইলাস্ট্রেটর কি করতেছে, ড্রয়িং করতেছে, ফাইনালি কিন্তু সে প্রেজেন্টেশন করে ফেলছে, কাজ শেষ। আরও দুইটা করছে, এটা হয়তো আপনারা ভিডিওটা পাশে দেখবেন, তাহলে হয়তো এই যে একটা আইডিয়া পাবেন আর কি। তো আজকে আমরা কথা বাড়াবো না, যেহেতু লোগোর ক্লাস আলোচনা অনেক হয়েছে, ছোটো ছোটো কিছু কাজ দিয়ে আজকে ক্লাস শেষ করবো। তো এখানে আমি শুরুতে বলছিলাম যে স্ট্রোক আছে এমন একটা লোগো আপনাদের দিব, যেটা দিয়ে আমরা গ্যাপ তৈরি করবো। খুঁজে পাচ্ছি না কোথায় কোথায় কোথায়, এই যে পেয়ে গেছে, নিয়ে গেলাম এই যে এখানে। তো প্রথম কাজ কি, আমরা এটাকে এমবেড করব। আগামী ক্লাসে যারা কাজ আনবেন তারা অবশ্যই কপি করবেন, কেউ নতুন লোগো বানানোর চেষ্টা করবেন না। আজকের ক্লাসটাই হচ্ছে কপি কীভাবে করা যায় আরও পারফেক্টভাবে এটা করার চেষ্টা করবেন। তো কপি যে লোগোটা আপনি করবেন সেই লোগোটা অবশ্যই আপনার কি পাশে থাকতে হবে, আর ডবি আনলে কিন্তু হবে না, কি করতে হবে দেখলেন তো, এমবেড করতে হবে, না হলে কিন্তু আসবে না। তো আমি পুরো লোগোটা বানাবো না, শুধু সিম্বলটা বানাচ্ছি আর কি। তো আমরা টাইপ টুলে জিরো লিখলাম, জিরো। এটা দেখতে ওর মতো লাগতেছে কিন্তু এটা জিরো, এবং এইটা টাইমস নিউ রোমান ফন্টে এরকমই অনেকটা মনে হয়, লম্বা হয়ে গেছে, চ্যাপটাও করতে হবে। এই অনেকটা ভেঙে ফেলেন, এটা এখন আর কি নাই, ট্যাক্স নাই, এটা একটা শেপ হয়ে গেছে। তো আমরা এটা ভিন্ন কালার দিই, বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, রোটেট, শিফট ধরে করলাম, ওকে। টোটাল সিলেক্ট, স্ট্রোক দিতেছি, খেয়াল করেন, ওকে, বার একটু দিলে দিতে পারেন। তো এখন স্ট্রোককে আমরা ভাঙবো, ফিলে কনভার্ট করবো, যেটাকে আমরা বলি কি যেন, ট্যাক্সের জন্য। থ্যাংক ইউ। অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড, ওকে। এখন কিন্তু ফিলগুলো হয়ে গেছে অলরেডি। স্ট্রোকার এখন আছে এটার মধ্যে কোনো না। আমরা এখন এটাকে ভাগ করব, এই যে ডিভাইড, আনগ্রুপ, প্রত্যেকটা পিস কিন্তু এখন আলাদা আলাদা, তাই না? তো আমি আসলে এরকম না, দেখে দেখে করবো। উপরে এবং নিচে স্ট্রোকটাকে ফেলে দিতে হবে। আমি বলতে পারেন এক জোড়া করে আসলো কেন, দুইটা কেন? স্ট্রোক তো দিচ্ছি আমরা একটা, কারণ হচ্ছে স্ট্রোকের পজিশন সবসময় কি হয়, সেন্টার হয়। যে আমি 5 যদি দিই, 2.5 হচ্ছে ভেতরে, 2.5 হচ্ছে বাইরে, এই জন্য দুইটা হচ্ছে। ঠিক আছে, এখানে আপনারা অন্যভাবে কারণ নেই যে দুইটা থেকে আসলো, ওই ইনসাইড না হওয়াতে এই সমস্যাটা হচ্ছে। শুধু ইনসাইড হলে প্রবলেম হতো না, এবং আউটসাইড হলে হতো না, সেন্টার হওয়াতেই ডাবল ডাবল আসছে। তো যাই হোক, এখানে কিন্তু ভাঙা আছে, আবার ভাইবেন না ভাঙা নাই, এই যে দেখেন এদিক দিয়ে তো স্ট্রোক গেছে। এই জন্য আমরা এই ভাঙাগুলোকে একসাথে করে ফেলতেছি ইউনাইটের মাধ্যমে, বুঝতে পারছেন? এবার আমরা ডানা ব্যয় করবো, বলেন। স্ট্রোকে ফিল হয়েছে বলেই কাটতে পারছে। যদি স্ট্রোক থাকতো, এখানে একটা ভালো এক্সাম্পল দিই, তাহলে আপনার বুঝতে সহজ হবে। যেমন ধরেন এটার মধ্যে একটা স্ট্রোক আছে, একটু মোটা করে ভাইয়া, স্ট্রোক আছে। এখন আমি এটাকে কি করতেছি দেখেন, একটাকে হচ্ছে এক্সপ্যান্ড করতেছে প্রথমে, এক্সপ্যান্ড এন্টার ডিভাইড, ঠিক আছে, এটা কিন্তু এক্সপ্যান্ড করে। আর এটাকে আমরা কোনো এক্সপ্যান্ড করলাম না, সরাসরি ডিভাইড। তো এটা আনগ্রুপ দিব, এটা আমরা আনগ্রুপ দিব, ঠিক আছে। এখন আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি চান যে এইটা কাটবে, এটাও কাটবে, এটাও কাটতে পারবে, ঠিক আছে, যতটুকু ইচ্ছে। আবার যদি বলেন যে না, এই স্ট্রোকগুলো কাটবে শুধু, এখানে একটা গ্যাপ থাকবে, স্ট্রোকের মাধ্যমে একটা গ্যাপ তৈরি করে ফেললাম, ঠিক আছে, দেখছেন একদম ফ্রেশ হয়ে গেল কিন্তু। আর এটাকে আপনি একসাথে করে ফেললেন, এই যে ভাঙা ভাঙা হওয়ার কারণে সুবিধা নিলাম। এখন আমি এখানে দেখলাম যে এটা আলাদা, এটাও আলাদা, এটা আলাদা, নতুন করে সে স্ট্রোক জেনারেট করছে। স্ট্রোক যদি অ্যাক্টিভ থাকে, কাটা অংশে জেনারেট হবেই। যেমন আপনি ইরেজার ব্যবহার করছেন, এই যে এই যে এই যে স্ট্রোক তৈরি হবে, ওটা যাবে না যতক্ষণ না ফুল ডিলেট না হয়, ঠিক আছে। আসলে আমরা এখন ডানে পায়ে কাটবো, ডানে পায়ে দেখতেছি না, এই যে মাউস নিলে হালকা দেখবেন, আবার ভেতরে কালো অংশটা কাটা ফেলেন না, কারণ ওইটা কাটতে পারবেন না, ওইটা থাকবে। কারণ এটা তো দেখতে পাচ্ছি থাকবে কেন, এই যে উপর অংশ থাকবে না। এই যে কিবোর্ডের ডিলেট বাটনে চাপ দিতে খুবই এক্সপার্ট হইতে হবে, না হলে কিন্তু ডিলেট বাটন খুঁজতে হবে। ইউনাইট, এটা কালার দেন, বুঝতে সুবিধা হবে। এবার আমরা দেখতে পাচ্ছি উপরে নিচে, উপরে নিচেটা, সরি, উপরে নিচেটা আবার স্পষ্ট আর কি। একটু জুম দিয়ে নিন, বড় করে করলে অনেকগুলো একসাথে কাটা যায়। এখানে কিন্তু ভাঙা ভাঙা আছে, সবগুলো গেছে সিলেক্ট করে, নাকি এভাবে সিলেক্ট করবেন? না, এইভাবে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, ইউনাইট। এবার দেখতে পাচ্ছি আমরা ডানে বায়ে কাট, ডানে বায়ে হচ্ছে এই যে, কেউ যদি ইনস্ট্যান্ট ভুল করে কাটা ফেলেন, খুব চিন্তার বিষয় আমাদের জন্য।
যদি আপনি বুঝতে পারেন যে ভুল কেটে ফেলছে, কন্ট্রোল জেড দেন, চিন্তা করার কি আছে। সরাসরি দেখে যাচ্ছেন, বাসায় যেয়ে প্র্যাকটিস করার সময় ভিডিও দেখবেন, আপনাদের জন্য এর চাইতে সহজ আর কি আছে। এই তো এই দুইটা সিলেক্ট করে আইড্রোপার দিয়ে কালার এখান থেকে নিয়ে নিই, এই দুটো সিলেক্ট করে শিফটের মাধ্যমে আইড্রোপার কালার নিয়ে নিলাম, বাস আমাদের ডিজাইন রেডি। এখানে একটা হিডেন শেপ আছে মনে হচ্ছে, হিডেন শেপ থাকলে একটা অসুবিধা হচ্ছে, কেউ যদি বলে আপনারা ভাই এক কালার করেন, ওইটা কিন্তু ফিল হবে নিজ দেখলে, এই হিডেন শেপ ধরে ফেলে দেন, ঠিক আছে। এইভাবে আপনি মনে হবে সাদা স্ট্রোক আছে, আসলে কিন্তু ওই জায়গাটা ফাঁকা, তার মানে আপনি এটা যখন যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে ইচ্ছা করবে তখনই রাখতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে ফাঁকা তৈরি করার একটা বিরাট সুবিধা। তো এটা একটা বড় হোমওয়ার্ক হিসেবে থাকলো। আরেকটা আমাদের দেশে খুব ট্রেডিশনাল লোগো হয়, এটা আমি আপনাদের হোমওয়ার্ক দিয়েছি, এটা আসলে খুব কম করতে হবে, কিন্তু লোগোর ফার্স্ট ক্লাস হিসেবে একবার করে রাখা ভালো, এই জন্য দিয়ে দিতেছে, যেন আর কখনো প্রয়োজন হলেও অবাক হতে না হয় যে এটা কি আমি পারবো কিনা। টোটাল সিলেক্ট গ্রুপ, টোটাল সিলেক্ট সেন্টার, এই এটা দুইভাবে করা যায়, আমি দুইভাবে দেখাই দিব। একভাবে হচ্ছে কন্ট্রোল ডি, আরেকটা দিই, তারপরে এখানে একটা লাইন নেবেন, স্ট্রোক দিবেন, এটা একভাবে, ঠিক আছে। আরেকভাবে হচ্ছে ব্ল্যান্ড টুলের মাধ্যমে, ব্ল্যান্ড ডব্লিউ, আপনার যেটা মনে করেন ভালো লাগে ওইভাবে আপনি করবেন, কোনো চাপ নাই। ব্ল্যান্ডে যদি করেন একটু কাজ আছে, আপনাকে একটু কষ্ট করে এক্সপ্যান্ড করতে হবে, এটা আর কি, এক্সপ্যান্ড করতে হবে, দেন কন্ট্রোল জি, তারপরে হচ্ছে জানেন কি করবেন, ব্যান্ড করবো আমরা। আর্কে দুইটা অপশন, একটা হচ্ছে হরিজন্টাল শেপের জন্য, একটা ভার্টিক্যাল শেপের জন্য, তো আমাদের শেপটা কি, ভার্টিক্যাল শেপ, এটা ডান। তারপরে আপনি অবশ্যই আবার এক্সপ্যান্ড করবেন, আর না হলে কিন্তু এই যে ও এন্টার, কোনোভাবে হবে না, যদি বলেন রোটেট করবেন, রোটেটও ঠিক থাকবে না। এই জন্য কোনো ইফেক্ট যখন অ্যাপ্লাই করা হয়, বিশেষ করে ইফেক্ট মেনু থেকে 100% রাখতে হবে, যদি পরবর্তীতে রোটেট করার প্ল্যান থাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। যদি এটা নিয়ে কোয়েশ্চেন থাকে কারো, এক্সপ্যান্ড করছে এতদিন, এখন আবার আপনি এটা অ্যাড করলেন কি, কারণ কি বুঝতেছি না, আগামী ক্লাসে প্রশ্ন করবেন, হ্যাঁ। আপাতত খালি করে যান, ও এন্টার, খুব ফাস্ট কিন্তু করা যাবে, ঠিক আছে। আর এর মধ্যে আপনি তো জানেন কি করব, এখানে একটা লোগো ভেতরে বানায় লিখে নিয়ে আসবেন, কারণ লেখার কাজটা তো আপনারা দেখছেনই। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ডিফল্ট করে দিলাম। পারবেন না লিখতে? আলমদিন আইটি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট লিখতে পারবেন না? লাস্ট ক্লাসে না আপনাদের একটা, সরি লাস্ট না, এর আগের ক্লাসে চ্যাপ্টার 7-এ আমাদের এটা ছিল, তো আপনারা এটা কমপ্লিট করে নিয়ে আসবেন, মনে থাকবে তো। আরও ছোট ছোট দু একটা কাজ দেই, যেটা আপনারা হয়তো করতে পারবেন চেষ্টা করলে। সেটা হচ্ছে আপনারা কি করবেন সেটাই খুঁজতেছি। ধরেন লেটার বানান, এই লোগোর পাশাপাশি আপনারা লেটার বানানোর চেষ্টা করবেন। লেটার কিভাবে বানায়, যেহেতু আমাদের সামনে লেটারের লোগোর ক্লাস আসতেছে, তো আমরা যদি লেটারগুলো বানাইতে পারি আমাদের জন্য সহজ হয়। তো আপনারা প্রথম কাজ হচ্ছে এই দুইটা লোগো বানানোর চেষ্টা করার পরে আপনাদের বাসায় থাকা, আপনাদের হাতে থাকা যেসব ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা ব্যবহার করেন, ওই ব্র্যান্ডের লোগো বানিয়ে নিয়ে আসবেন। কারো হাতে শাওমি থাকলে, রিয়েলমি থাকলে, ওপো থাকলে, অনর থাকলে, আইফোন থাকলে, সবচেয়ে কঠিন এটা। তারপর এটা থাকলে ফোন যেরকম দাম, এটা সিম্বল বানানো এরকম কঠিন, ঠিক আছে, যথেষ্ট কঠিন। কারণ এটা হচ্ছে একটু রাউন্ড শেপের টাইপের, তো স্কোয়ার হলে, কর্নার হলে বানা ফেলতে পারতেন, রাউন্ড শেপটা এমন টাইপের যে এটা আসলে মেলানো খুবই টাফ, ঠিক আছে। তো যদি থাকে আপনি ওটাই বানাবেন, যেহেতু আপনি ফোন ব্যবহার করেন, আপনার দায়িত্ব ওটা বানানো, যদি কেউ ইউজ করে থাকেন আর কি। তো কথা হচ্ছে যে আপনাদের কাছে থাকা মিনিমাম এরকম 3-4-5টা ব্র্যান্ডের যে কোনো লোক বানানোর চেষ্টা করেন, যেটা আপনার পক্ষে সম্ভব হবে নিয়ে আসবেন বানায়। এর পরবর্তী কাজ হচ্ছে, যেটা দিয়ে ক্লাস শেষ করব, সেটা হচ্ছে আপনারা লেটার বানিয়ে নিয়ে আসবেন। লেটারটা কি, এবিসিডি, তো এবিসিডি কীভাবে বানাবেন সেটা একটু দেখে দিতেছে। যেমন ধরেন আমি একটা রেক্টাঙ্গুলার বক্স নিলাম, একটু মোটা স্ট্রোক নিতেছে, আনুমানিক ধরেন 12-13, বা আপনারা যদি 15-20 নেন, এটা আপনাদের ইচ্ছা। তো এটুকু কি আপনারা বুঝছেন? আসেন আমি একটা লেটার বানাতে চাই, যেমন ধরেন আমার লেটারটা হচ্ছে, আমরা ডি বানাবো, ডি লেটার, এবিসিডি, জানেন তো সবাই। এই যে একটু বড় করতেছি,
একটু দিকে আনলাম, হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল, এই দুইটা কর্নারকে রাউন্ড করে দিলেই ডি হয়ে যাবে। আপনারা ই বানাইতে ইচ্ছা করতেছে, এই যে দুইটাকে কপি করে এখানে রাখেন একদম বরাবর। ডিরেক্ট সিলেকশন টুল, খেয়াল করেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই সাইডটাকে টাচ করতেছি, কর্নার না কিন্তু, কোথায়, এই সাইডটাকে টাচ করতেছি, জাস্ট ডিলেট, ডিলেট। এখানে একটু খেয়াল করেন যে এটা আসলে কিভাবে কাজ করে। আপনি যখন ডিরেক্ট সিলেকশন টুলে এটাকে টাচ করবেন, এই অ্যাঙ্কর পয়েন্ট ও এই অ্যাঙ্কর পয়েন্ট, ওই অংশটুকু সিলেক্ট হয়, ডিলেট বাটনে চাপ দিলে ওটা ডিলেট হবে। আরেকটা মজার বিষয় হচ্ছে, যদি আপনি মনে করেন যে আরেকটু স্ট্রোক এটার সাথে কানেক্ট করবেন, তাহলে দুইটা ওয়ে, একটা হচ্ছে জয়েন করা কন্ট্রোল জে, মনে আছে তো, আর আরেকটা হচ্ছে সরাসরি যদি প্যান টুলে ওই পয়েন্ট আপনি ক্লিক করেন, অটো জয়েন হবে। এই যে দেখেন। এবং এটা আপনারা গুগল ক্রোমের অনেকটা লোগোর মধ্যে পড়ে, অনেকটা এরকমই। তো চাইলে বানাতে পারবেন। আবার যদি মনে করেন এটা এলজি, তাহলে এই যে এলজি লোগোটা অনেকটা এরকমই, এটা চিকন করলে ভালোই থাকবে। ঠিক আছে, তো আপনারা লেটার বানানোর চেষ্টা করবেন। যদি ই ই একটু লম্বা লাগতেছে কমাই দেন, অ্যাপ বানাতে ইচ্ছা করতেছে ডিরেক্ট সিলেকশন করে দেন। এরপরে আপনি মনে করেন এখানে, সরি, আরো কত লেটার আছে, এমন না যে দুই চারটা বানাইলে হবে, এ টু জেড সব বানিয়ে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আপনাদের লেটার সম্পর্কে একটা ভালো ধারণা হবে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিরেক্ট সিলেকশন টুল, এই যে এম, এ হচ্ছে এন। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে লেটার নিয়ে? আই বানাতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই। ও, পি, খুবই ইজি। এক্স, জেড, জেড তো এইটাই, রোটেট করে দিলেই তো হয়েছে। তাহলে কঠিন কি, সবই তো সহজ লাগতেছে। যেহেতু এটা হচ্ছে, এই একটা দেওয়া হবে না, এ বানাইতে হবে স্টার দিয়ে। তো স্টারটা যখন আমরা ড্র করব, তখন কিন্তু এরকম আসে না, এরকম কর্নার থাকে অনেকগুলো। তো আমরা যখন ড্র করব, ডাউন এরো প্রেস করলে হচ্ছে কর্নার কমতে থাকে, আপ এরো প্রেস করলে কর্নার বাড়তে থাকে। তো আমরা ডাউন এরো চাপ দিয়ে সর্বশেষ যে ত্রিভুজ আছে এটাতে আসবো। তাও আমরা ড্র করব না, কারণ আমাদের এটা সমান হইতে হবে, এই জন্য শিফট ধরবো। এখন ঠিক আছে, কাজ শেষ। তো স্ট্রোক অনেক মোটা করতেছি, ফিল বন্ধ রাখছি, ডিরেক্ট সিলেকশন টুল, ডিলিট। তারপরে এখানে আমরা একটা স্ট্রোক দিয়ে দিব, সেম সাইজে যদি করতে চাই আর কি। তারপর তো সবাই জানি আমরা এটাকে ফিলে কনভার্ট করতে হবে, কারণ পাগুলোই সবচেয়ে বড় সমস্যা। তো পাগুলোকে এক্সপ্যান্ড করে দেন ইরেজার দিয়ে কাটতে হবে। ঠিক আছে, আর এই যে বাড়তি মাথা বের হয়ে আছে সেটা তো দেখাইছি, ডিভাইড, আনগ্রুপ, তারপরে সিলেক্ট, ডিলিট, মনে থাকবে। পাটা সমান হয় না, একটু কাটতে হবে মনে হচ্ছে। তো এইভাবে আপনারা চেষ্টা করবেন, আগামী ক্লাসে যা যা করবেন সব ফাইল সেভ করে নিয়ে আসবেন।